সো রেডি এখন আমরা। এক্স্যাক্টলি 15ই বাজে নাকি? আমরা কি 1 মিনিট ওয়েট করবো নাকি অর্ক? ভাই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, মিনিট ওয়েট করি। আচ্ছা কি অবস্থা তোমাদের, কেমন আছো সবাই? সবাই কি আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছ? ইমামুল আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। ফারজানা আমার কথা কি আস্তে শুনতে পাচ্ছ এখন? ঠিক আছে সাউন্ড? ওকে। সবাইকে খুব খুশি খুশি লাগতেছে না? আচ্ছা ঠিক আছে, চলো শুরু করি। আজকে হচ্ছে আমরা মানসিক দক্ষতা। আজকের দিনে আমাদের আসলে মানসিক মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতার পরিচয় দিতে হবে। কিভাবে নিজের মেন্টালিটি ঠিক করে রাখবো আর কি, অতি খুশিতে নাকি কষ্টে না দুঃখে না কিভাবে। তার মধ্য দিয়ে আমরা এখন কি করব, একটু দক্ষতা যাচাই করব দেখি। আইকিউ ক্লাস 2। তো এর আগে আমরা ক্লাস করেছিলাম, ওইটার কিছু জিনিস কি মনে আছে? দুই একটা জিনিস আমাদের একটু লাগবে আর কি। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, চলো আমরা শুরু করি। শুরু করতে করতে আমরা গল্প করব আজকে। সো প্রথমেই আমরা যাই, কি কি পড়বো দেখছো টপিক সমূহর নাম? অনেক কিছু পড়বো, স্লাইডটার জন্য একটু ওপেন করে রাখছিলাম যেন তোমরা ইন্ডিপেন্ডেন্ট দেখতে পারো যে ভার্সিটি হয় স্পেশাল প্রোগ্রাম। আর টপিক সমূহ কি কি পড়বে এখানে সব দেওয়া আছে। সো এই যে এখানে দেখো ডিটেলস, আজকের লেকচার প্ল্যান খুব সুন্দর একটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। সো আমরা একে একে শুরু করি। আচ্ছা তোমাদের অনেকের প্রশ্ন আইকিউ কোথায় আসে, জিনিসগুলো এগুলো তো আগের দিনই বলেছিলাম। আর তারপরেও দেখবা যে আমি যখন কোশ্চেন গুলো করাই মাঝে মাঝে দেখবা পাশে তোমার বিভিন্ন ভার্সিটির নাম দেওয়া আছে, তার মানে বুঝতেই পারতেছো যে ওই ভার্সিটির ওই ইউনিট গুলোতে আসে। ঠিক আছে, এই উত্তরও পেয়ে যাবে। আর প্র্যাকটিস করবা কোথা থেকে? আর সেটা প্রথম দিন বলা হয়েছিল, আইকিউ প্র্যাকটিসের অনেক জায়গা আছে। তোমার যদি কিছু না থাকে তারপরে তুমি এক কাজ করবা কি, নেটে সার্চ দিয়ে দেখবা অনেক ওয়েবসাইট আছে আইকিউ প্র্যাকটিস করার মতো। সো কি টাইপের আসে এটা বোঝার জন্য আসলে তোমার তো একটা টার্গেট থাকবে তাই না, তুমি যে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে চাও। সো সেই ভার্সিটিতে আসলে কি টাইপের প্রশ্ন আসে সেটা তোমাকে অ্যানালাইসিস করতে হয়। সো তুমি নিজে অ্যানালাইসিস করে বুঝবা যে কোন জায়গায় আসলে আইকিউ আসে। ওই ভার্সিটি বিগত সালে প্রশ্ন দেখলেই একটা ধারণা পাবা যে কি টাইপের আইকিউ কোশ্চেন গুলো আসতেছে। সো চলো আমরা মোটামুটি সব ধরনের আইকিউ চেষ্টা করবো। সো কি কি করবো এই জায়গাতে তোমরা দেখছো। সো শুরু করি। প্রথমে আমরা পড়বো হচ্ছে বর্ণমালা ও শব্দ সংক্রান্ত। ঠিক আছে, এখান থেকে বর্ণমালা ও শব্দ সংক্রান্ত জিনিস। আচ্ছা দেখো, আমার মনে আছে যে সরি আইকিউ 1-এও আমি তোমাদের এরকম একটা জিনিস দেখাইছিলাম, মানে যেভাবে ক্লাস নিক মনে আছে না, যে অ্যালফাবেট গুলোর অর্ডার নিয়ে দেখো স্বরবর্ণ টোটাল হচ্ছে কয়টা, 11টা। সো তুমি যদি অ কে 1 বলো তাহলে তোমার ওই হবে কি 11। আর একটা হচ্ছে রিভার্স অর্ডার, মাঝে মাঝে রিভার্স অর্ডারটা কাজে লাগে। মনে আছে তো এই জিনিসগুলো? হ্যাঁ গুড, জুলফিকার, থ্যাংক ইউ। আর কার কার মনে আছে বলো দেখি? হ্যাঁ গুড, এটা আগে পড়ানো হয়েছিল ওইটাই আর কি। সো এটা এখন আর ডিটেলস বলতেছি না। সো দেখো ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে 39টি, আর ইংরেজি অ্যালফাবেট এটা আসলে বেশি কাজে লাগে দেখি পরীক্ষা আসে, বাট বাংলাগুলো মাঝে মাঝে আসে। সো এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টা। ঠিক আছে, আর এটা হচ্ছে তার রিভার্স অর্ডারে। চলো কি টাইপের প্রশ্ন আসে আমি তোমাদের দেখাই দিই। আচ্ছা যেমন একটা সিরিজ দেখো যে কোথায় আসছে তোমরা দেখতে পাবা CUD ইউনিটে। ঠিক আছে, 19-20 মানে গত বছর এটা আসছে। তো তাহলে তুমি আইডিয়া পেয়ে যাচ্ছ যে এই টাইপের প্রশ্নগুলো আমার কোথায় লাগবে। এখন কোশ্চেন দেখে তোমাকে একটা সিকোয়েন্স গেস করতে হবে। গত ক্লাসে যেটা পড়াছিলাম সেটার এটার মধ্যে একটু পার্থক্য আছে। দেখো এখন এখানে কি বলতেছে যে FIMPT এর পরবর্তী অক্ষরটি কি হবে? এনি গেস কি হতে পারে? আচ্ছা অনেকে না, শুধু একমাত্র ফারজান আনসার দিয়েছে। আচ্ছা আমি হেল্প করি। দেখো এখানে তোমার কি আছে, এফ আছে তাই তো। আচ্ছা অ্যালফাবেট গুলো একটু লিখো তো। দেখো বলো কি কি হয়। ABCDEF তাই তো, তারপর কি GH, দেখো তারপরে GHJKLMNOPQRSTUV যাও যা আছে সব লিখে দিলাম। আর তো বলতে পারবো না ভাই, আর কিছু নাই। এফ দিয়ে শুরু করছি কেন, এফ হচ্ছে সবার আগে। এবার প্যাটার্নটা খেয়াল করো, দেখো কি কি দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি এখানে এফ দেওয়া আছে,
তারপরে আই দেওয়া, আচ্ছা তারপর কি দেওয়া, তারপর এম দেওয়া, তারপর কি দেওয়া, পি দেওয়া, তারপর কি দেওয়া, টি দেওয়া, তারপরেরটা কি হবে তাহলে খেয়াল করো, এখানে ছিল দুইটা ফাঁকা ছিল, এখানে তিনটা ফাঁকা, তারপর দুইটা ফাঁকা, তারপর তিনটা ফাঁকা, তাহলে কয়টা ফাঁকা যাবে, দুইটা ফাঁকা যাবে, তার মানে আমার আনসার হচ্ছে ডাব্লিউ। ওকে, ব্যাস শেষ। সো এইভাবে তোমাকে আনসার করতে হবে। ওকে, সো সবাই বুঝে গেছো, নেক্সটে চলে যাচ্ছি। এবার বলো তো তাহলে এ জি এম এস এর পরবর্তী অক্ষরটা কি হবে, এ জি এম এস। ঠিক আমি এটা যেভাবে করালাম ওইভাবেই করবা, ঠিক আছে, এ জি এম এস। সো কি করতে পারি, বা তো এবিসিডি তে শুরু, আমি লিখতেছি তোমরা চিন্তা করো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, মেবি 26টা লিখছে। এবার মিলাও, এবার মিলাও যে কোনটা কি হচ্ছে। আচ্ছা আমি তোমাকে একটা হাতে লিখে দিচ্ছি, তুমি চাইলে মেন পরীক্ষাতে না লিখে না মনে মনে ক্যালকুলেট করতে পারো, ঠিক আছে। এখন দেখো এখানে এ আছে, তারপর জি আছে, তারপরে কি আছে ভাই, এম আছে, তারপরে কি আছে, এস আছে। এবার দেখো তো কি অবস্থা, 1 2 3 4 5, মানে মাঝখানে পাঁচটা ফাঁকা, 2 3 4 5, পাঁচটা ফাঁকা, বুঝে গেছো, পাঁচটা ফাঁকা, সব ফাঁকা দাও, 1 2 3 4 5, পাঁচটা ফাঁকা দাও, 4 5, মানে এইটা, তার মানে আনসার হচ্ছে আমার ওয়াই। সো সি ইজ মাই আনসার। ঠিক আছে, এরকম একটা প্যাটার্ন বের করতে হবে আর কি। এটাও দেখো ওই একই ভার্সিটিতে একই ইউনিটে আসছে। সো খুবই ঝটপট আমরা জিনিসগুলো বুঝে যাচ্ছি না, সহজ জিনিস। আচ্ছা এবার হচ্ছে একটু প্যারাটা এরকম যে এলোমেলো শব্দ, মানে তোমার লেটার দেওয়া থাকবে, এখান থেকে কোনটাকে তুমি যদি সাজাও তাহলে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা যাবে। দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট আসছে। এখন আসলে এই জিনিসটা মানে কি করে কি করা যেতে পারে, এটার জন্য তোমার একটু ভোকাবুলারি সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে, একটা ভালো আইডিয়া থাকতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু পারবা না। যেমন দেখো এখানে অনেক কিছু আছে, অনেক কয়টা বর্ণের মধ্যে কোনটাকে সাজালে আসলে তুমি কি করতে পারো, নিজের মতো করতে পারবা। আমরা অবশ্য ছোটবেলায় না এরকম একটা খেলা খেলতাম, আমি আর আমার চাচাতো ভাই কি করতাম, ম্যাপের উপরে বসতাম, বড় মানে পৃথিবীর ম্যাপ, ইভেন বাংলাদেশের ম্যাপ নেওয়ার পর আমরা বিভিন্ন জেলার নাম, বিভিন্ন জেলার নাম আছে সেগুলোকে আমরা ঘুরায় পেঁচাই দিতাম। যেমন বলতাম যে হচ্ছে বান্ধা গায়ে খুঁজো, নাকি মানে গায়ে বান্ধা, এই টাইপের ঘুরায় পেঁচায়। তো এখানে কি দেওয়া আছে, কোন একটা ওয়ার্ড আছে, যে একটা ওয়ার্ডকে তুমি যদি সাজাও গোছাও তাহলে একটা ওয়ার্ড হবে। দেখি তোমরা কি মনে হয়, এই যে অনেকে ধরতে পারছো, গ্লোবালাইজেশন, এক্স্যাক্টলি আমি এটার জন্য ওয়েট করতেছিলাম, গ্লোবালাইজেশন, তাই না? সো দেখো এখানে প্রত্যেকটা জিনিস আছে কিনা, যে দেখো এই জায়গাতে খুঁজো, জি এল ও বি এ, তারপরে এল আই জেড এ, তারপর হচ্ছে টিআইওএন, হ্যাঁ সব ঠিক আছে। সো গ্লোবালাইজেশন, ঠিক আছে। এগুলোর জন্য আসলে তোমাকে একটু দেখতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, এছাড়া আসলে উপায় নাই এগুলো সলভ করার। সো ফুল এটা বুঝতে পেরেছো? হ্যাঁ তোমরা অনেকেই আগে বি বলেছো না, এই তো তাহলে তো প্র্যাকটিস করতেছো। দেখো এটা হচ্ছে গতবারের আগের বার আসছে এরকম। সো এটা গেল, আগেরটা হচ্ছে তোমার ওয়ার্ড দিয়ে, সরি একটা ওয়ার্ডে বিভিন্ন লেটার দিয়ে। এখন বিভিন্ন ওয়ার্ড দিয়েও আসতে পারে, যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করতে হবে। যেমন এই কোশ্চেনটা পড়ো জাহাঙ্গীরনগরের, সো আনসার পাচ্ছ কোথায় কোথায় আসে। দেখো নিচের এলোমেলো শব্দগুলোকে সঠিকভাবে সাজালে একটা অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কি, শেষ বর্ণের শেষ শব্দটি কি, ঠিক আছে। সো কি করতে হবে দেখো তো, বাংলাদেশ ইজ ভায়োলেন্স ওমেন ইন এগেনস্ট প্রিভ্যালেন্ট, এটা জীবনেও একটা কি হচ্ছে না, অর্থপূর্ণ বাক্য হয় না, তাহলে এটাকে এখন আমার কি করতে হবে, রিয়ারেঞ্জ করতে হবে। সো কি করা যায় দেখো তো ভাই, যেহেতু ভায়োলেন্স এগেনস্ট ওমেন আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে সেন্টেন্সটা এরকম হয়, একটু মনোযোগ দিয়ে দেখো, যে ভায়োলেন্সড ইজ প্রিভিলেন্ট করা যায়, আচ্ছা ইজ প্রিভেলেন্ট এগেনস্ট ওমেন, এগেনস্ট ওমেন, আর কি থাকলো, ইন আছে, আচ্ছা ইন বাংলাদেশ। সো এইটা দেখো পারফেক্ট সেন্টেন্স, তাই না? সো মানে অর্থপূর্ণ সেন্টেন্স হয়ে গেল। সেই যে অর্থপূর্ণ সেন্টেন্স হলো, এটা তাহলে লাস্ট শব্দটা কি, লাস্ট শব্দটা হচ্ছে বাংলাদেশ, আর বাংলাদেশের লাস্ট লেটারটা কি, এইস, তার মানে এটা আনসার হবে এইস। এবার বুঝছো এটা কোন টাইপের মানে কোশ্চেন, এটা হচ্ছে এই ধরনের একটা অর্থপূর্ণ, হ্যাঁ তোমরা অনেকেই বুঝতে পেরেছো। ফারজানা আগে লিখছে যে ভায়োলেন্স ইন প্রিভিলেন্ট না, আচ্ছা তুমি মনে হয় ডাবল ইন লিখেছো, এটা ইজ হবে আর কি, হ্যাঁ ঠিক আছে, এগেনস্ট ওমেন ইন বাংলাদেশ। ওকে, ক্লিয়ার ব্যাপারটা, সবাই বুঝতেছো? ওকে, তাহলে আমরা কি হ্যাপি আজকে নাকি, যে এই জিনিসগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো ম্যাথ করেছি সব কয়টা জিনিস আমরা বুঝতে পারতেছি, সেজন্য আমরা অনেক খুশি। ওয়াও, তাহলে আইকিউ জোস, আমরা সবাই পারি। ওকে খুশি, একজন বলতেছে ভাই আপনি কার্টুন আঁকতেছেন না, এর জন্য এঁকে দিলাম। ওকে,
এরপর এখানে দেখো, ফাইন্ড আউট দ্য সিক্সথ কনসোনেন্ট অফ দিস সেন্টেন্স। তো সেন্টেন্সটা কই? সেন্টেন্সই তো দেখো না নাকি? সেন্টেন্স দেখতে পাইছো? আচ্ছা হ্যাঁ, সেন্টেন্সও নিজেই নাকি? তাহলে সিক্সথ কনসোনেন্ট মানে কি? কনসোনেন্ট কিন্তু, তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট কনসোনেন্ট, আই কাউন্ট করা যাবে না, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হবে না, এটা হবে না, তাহলে এটা ফোর্থ, তারপরে ফিফথ, তারপরে সিক্সথ। তার মানে যে ডি এর যে টি, মানে সরি ডি এর যে এইচ, সেটা হচ্ছে আমার সিক্সথ কনসোনেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইভাবে এইভাবে খুঁজতে হবে। সুরাইয়া কি বুঝো নাই? এগুলো আসলে জোস। কই সুরাইয়া লিখো, তোমার জন্য ওয়েট করতেছি। বুঝতে পেরেছো? কনসোনেন্ট ভাওয়েল গুলো কাউন্ট করলে হবে না। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট এটা পোল কোশ্চেন, দেখি এতক্ষণ তো আমি করে দিলাম, এখন এটা আনসার করতে পারো কিনা। কোন বর্ণগুচ্ছ দিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করা যাবে? অনেকে যারা ধরতে পারবে না, বুঝছো, ওরা বলবে ভাই সেন্টেন্স দেওয়া নাই তো পরীক্ষাতে, সেন্টেন্স খুঁজতে হবে আগে নাকি? সেন্টেন্স ওটা নিজেই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিলাম। ওকে, তোমাদের 46% হয়েছে, তোমাদের বাকিদের আসলে হয় নাই। আচ্ছা, গেস করো তো ভাই, কোন বর্ণ আছে এর মধ্যে যেটাকে দিয়ে তুমি একটা অর্থপূর্ণ শব্দ গঠন করতে পারবা? দেখো সব কয়টাকে একটু ট্রাই করতে হবে। সো আসলে মিনিংও জানা লাগবে। হ্যাঁ, তোমরা তো অনেকে বস বুঝে ফেলছো যে ডেমোক্রেসি ডেমোক্রেসি করতেছে, গুড। যে ডেমোক্রেসি বানানো দিয়ে দিচ্ছে এরকম, ডেমোক্রেসি, দেখো সব আছে, ডি ই এম ও, মো, তারপরে ক্রে, সি আর এ, তারপরে এই যে সি, তারপরে ওয়াই, ঠিক আছে, ডেমোক্রেসি সবকিছু আছে। সো এটা আসলে একটু মানে তোমার ইংরেজি ভোকাবুলারি সম্পর্কে যদি নলেজ না থাকে তাহলে এটা কিন্তু পারবা না। আচ্ছা, সো তোমাদের একটা প্রশ্ন করি দেখি, হোয়াট ইজ দ্য নেম অফ আকিব, আকিব ভাবি, ঠিক আছে? আকিব ভাবি মানে বুঝো, মানে আকিব ভাইয়ের বউ, ঠিক আছে? আচ্ছা কোনটা? অপশন দিচ্ছি, অর্ঘ কিছু অপশন বলো। আহ কি হতো, আকিব ভাইয়ের পছন্দ কাকে? ভাই এটা তো বললে ঝামেলা ভাই। আচ্ছা না, তুমি একটা ভাই সুন্দর সুন্দর নায়িকার নাম দাও না, প্রবলেম নেই। ও আচ্ছা আচ্ছা, দেন ভাই ক্যাটরিনা কাইফ। আচ্ছা, সো ক্যাটরিনা কাইফকে কি ভাই আদৌ পছন্দ করে? আচ্ছা কে কে, তারপর আর বলো। তারপরে ভাই ক্রিশ্চিয়ান স্টুয়ার্ট। আচ্ছা আলিয়া বলছে, আলিয়া। আলিয়া ভাট, আচ্ছা ভাই আচ্ছা ক্রিশ্চিয়ান আর স্টুয়ার্ট। আর কে? ক্রিশ্চিয়ান পরিমণি, স্টুয়ার্ট। আচ্ছা। সাগর লিখছে একটা বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ ভাই যদি দেখে আমার যদি মারে আমি কিন্তু এনা, আচ্ছা ঠিক আছে পরিমণি। ভাই। আর অপশন দিলাম হচ্ছে নান। এবার বলো দেখি কোনটা আনসার হবে, এ বি সি ডির মধ্যে কোনটা আনসার? সবার প্রথমে তমাল আনসার দিয়েছে, দেখি আর কে কি আনসার দেয়। এই পোলাপান জোস, সবাই ধরে ফেলছে। আচ্ছা মাসুম ভাই, তুমি এটা যে আনসার দিছো আমি এটার স্ক্রিনশট তুলে রাখি। তো নামটা পড়তে পারলাম না, বাইরে আমি দেখাবো নি। আচ্ছা ভাই ঠিক কি আছে, দিছে ভাই, কি আমি একটু দেখি, আমি একটু থাক থাক থাক, তুমি আর পাবা না, আমি স্ক্রিনশট নিয়েছি, পরে বলবো না। ওকে, আচ্ছা। সো এটা পেয়েছো? ও আমি বুঝতে পারছি মনে হয় ভাই, দেখি নাই যদিও। আচ্ছা, এনিওয়ে, এটা এটা হচ্ছে কি, তোমরা সবাই আসলে নান নান করছে এই একটা জিনিসের জন্য। আচ্ছা ঠিক আছে, যে অপশন নান নাই, তাহলে সঠিক উত্তর কি হবে সেটা বলো, উত্তর কোনটা? উত্তর কিন্তু এর মধ্যে আছে, উত্তর কোনটা সেটা আমাকে বলো। মানে ওরা বুঝতেছে যে আসলে এটার মধ্যে তো একটাও না, তাহলে কোনটার জন্য নান দেখাচ্ছে, বাট উত্তর কি হবে? উত্তর এর মধ্যেই আছে, এটার মধ্যে উত্তর আছে, এটার মধ্যে উত্তর আছে, বলো উত্তর কোনটা? আমি বলে দিলাম এর মধ্যে উত্তর আছে, এর মধ্যে উত্তর আছে। আচ্ছা, সবাই বলতেছে বিবি আলিয়া। আচ্ছা আকিব ভাবি না? আচ্ছা একজনেরও হয় না, এবার তাই তো বলি এরা কি এত আচ্ছা একজনের হয়েছে, তো একজন হয়েছে প্রমি, মোমান, আর হচ্ছে মোমান, হ্যাঁ এদের হয়েছে। আচ্ছা ঠিক আছে, আনসারটা বলে দিচ্ছি, আনসার হচ্ছে হোয়াট। আনসার হচ্ছে হোয়াট। কেন, আমি তো বলেই দিছি, ইটস এ স্টেটমেন্ট। আমি যদি এরকম বলতাম যে মনে করো আলিয়া
ইজ দ্য নেম অফ দ্য আকিব ভাবি, মানে ভাইয়ের বউয়ের নাম হচ্ছে আলিয়া। কি মিলতেছে না? এটা একটা স্টেটমেন্ট, ঠিক আছে? তার মানে এখানে আলিয়াকে কে রিপ্লেস করছে? হোয়াট। সো এটাই আসলে নেম। সো উত্তর কোনটা? উত্তর হচ্ছে হোয়াট। বুঝতে পেরেছো? ঠিক আছে। এনিওয়ে, এটা কি রাখবো নাকি মুছে দিব? আচ্ছা, ঠিক আছে। রাখেন রাখেন, আকিব ভাই দেখেন। আচ্ছা, তাহলে একটা স্ক্রিনশট নিয়ে রাখলাম। ওকে, নেক্সট। নেক্সট হচ্ছে এনসাইক্লোপিডিয়া শব্দটি ইংরেজিতে লিখলে, দেখছো প্যারা কি? এই এনসাইক্লোপিডিয়া শব্দটা যদি তোমার কি বাংলা করে দিত, বাংলা করে দিত, তাহলে কিন্তু কোনো প্যারা হতো না, তাই না? আচ্ছা, আগেরটার ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, আগেরটার ব্যাখ্যা দিচ্ছি। দেখো, আমি যদি এখানে একটা কোশ্চেন চিহ্নটা দিতাম, তাহলে এটা একটা প্রশ্ন হতো, বাট আমি এখানে কোনো কোশ্চেন চিহ্ন দেই নাই, ঠিক আছে? আমি এটা স্টেটমেন্ট দিয়েছি, মানে এটা একটা স্টেটমেন্ট, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে হোয়াট ইজ দ্য নেম অফ আকিব ভাই, তার মানে নামটাই হচ্ছে হোয়াট। এবার কি বুঝতে পেরেছো? এবার কি ক্লিয়ার? এটার এটার উত্তরটা এটা ক্লিয়ার? আসলে উত্তরগুলো বুঝছো, এটা আমার মাথায় ইনস্ট্যান্ট আসলো তো। উত্তরগুলো যদি আরেকটু রিয়েলিস্টিক বানাই দিতাম, তাহলে বলে মানে একটু কনফিউজড হইতো, তাই না? আচ্ছা, ঠিক আছে, এখানে আসো। এনসাইক্লোপিডিয়া শব্দটিতে, এনসাইক্লোপিডিয়া শব্দটি ইংরেজিতে লিখলে মোট কয়টি ভাওয়েল ন্যূনতম একবার ব্যবহৃত হবে? সো এটার জন্য প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি 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 জানতে হবে বলো? অপশনে হোয়াট তো ইচ্ছা করে দেয় না, তাহলে তোমরা সবই পারবা। বানান জানতে হবে, বলো এনসাইক্লোপিডিয়া বানান কি? এনসাইক্লোপিডিয়া বানানটা কি? লিখো। এই আমি বলে দিচ্ছি, এনসাইক্লোপিডিয়া ছোটবেলার মতো স্লে বলে ভাগ করো। এন সাইক্লোপিডিয়া, ঠিক আছে? হ্যাঁ, এনসাইক্লোপিডিয়া। এখন দেখো, ভাওয়েল খুঁজতে হবে। ভাওয়েল কি কি আছে? এটা একটা ভাওয়েল, আর ভাওয়েল কই? এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, এটা একটা ভাওয়েল, তাই তো? তো কয়টা আছে টোটাল? 1 2 3 4 5টা। কিন্তু দেখো, ই তো ডাবল, মানে ই ই ও আই এ। সো ন্যূনতম একবার করে, তার মানে এখানে কাউন্ট হবে আসলে ই ও আই এ। সো উত্তর হবে কিন্তু 4টা। আচ্ছা, এখানে আরেকটা আইকিউ আছে, বুঝছো? তোমরা কনফিউজ হয়ে যায় না যে দুইটি উত্তর একই কেন। এটা আসলে বাংলা, সরি, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাতে লেখা, আর এটা হচ্ছে ইংরেজিতে লেখা, ঠিক আছে? তার মানে ওটা কিন্তু 8। এটাও একটা আইকিউ কোশ্চেন, বুঝছো? এনিওয়ে, এটা সিরিয়াসলি নিও না, এটা আসলে টাইপিং মিস্টেক। দুইটা একই অপশন হবে না। সিটি না, এটা মনে করো যে 5 দিয়ে দিলাম, 5 দিলে একটু বেশি কনফিউজড হতাম। বাংলায় লিখে দিচ্ছি, ডি নাম্বার হচ্ছে 5। ওকে, ওকে। ন্যূনতম বলছে না, ন্যূনতম বলছে, এর জন্য ডাবল নেওয়া যাবে না এটাতে। আচ্ছা, নেক্সট আর একটা নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে সাপির। সাপির শব্দটাকে তুমি যদি রিয়ারেঞ্জ করো, তাহলে একটা কিছুর একটা নাম হয়। সেটা কিসের নাম হয় আমাকে বলতে হবে। একটা সিরাপের নাম হয়, তাই না? একটা সিরাপ নাকি? আনসার করো, পোলে আনসার করো, পোলে পোলে। ওকে, সবাই বুঝতে পেরেছো? ম্যাক্সিমামই আনসার সঠিক হয়েছে, কিন্তু তারপরও আমি কিছু ভন্ড দেখতে পাচ্ছি। এরা প্রায় মানে একেবারে যে কম অংশ ভুল করছে এরকম না। আর কয় সেকেন্ড? অল্প তাড়াতাড়ি, সময় চলে গেল। আর 5 সেকেন্ড। ওকে, অ্যারাউন্ড 65% অংশগ্রহণ করছো। এর মধ্যে দেখো 62%-এর হয়েছে, বাদ বাকিদের ভুল। দেখো, সাপির এত সুন্দর একটা শহর পরিচিত, বলো সাপিরকে যদি সাজাও তাহলে কি হয় জানো? প্যারিস। প্যারিস, ঠিক আছে? প্যারিস কিসের রাজধানী? সাধারণ জ্ঞান বলো। প্যারিস তো চিনতেই হবে নাকি? হ্যাঁ, প্যারিসের একটা উল্লেখযোগ্য স্থাপনার নাম বলো তো দেখি, কি কে জানো? ফ্রান্সের রাজধানী, একজন লিখছে বাংলাদেশ। বলো প্যারিসের একটা, আচ্ছা, প্যারিস রোড আছে রাজশাহী ইউনিভার্সিটির মধ্যে। প্যারিসে পিরামিড আছে ভাই। আচ্ছা, আইফেল টাওয়ার, গুড। একটা শহর এটা আর কি। প্যারিস রোড আছে, কিন্তু ভাই আমি প্যারিস লুভর যাই। মিউজিয়াম। হ্যাঁ, কিন্তু পোলাপান তো আইফেল টাওয়ারটাই ভালো চিনবে, এর জন্য ওটা আগে জিজ্ঞেস করছি। আচ্ছা, এবার আসো ঘড়ি ও সময় সংক্রান্ত। আচ্ছা, এই জিনিসটা বুঝছো, পুরোপুরি বুঝার, 100% বুঝার জিনিস। এবং এটা বোঝার জন্য তোমাকে একটা কাজ করতে হবে কি, ভাই তুমি একটা দেয়াল ঘড়ির দিকে কিছুক্ষণ হা করে তাকাই থাকবা, ঠিক আছে? লিটারালি ধ্যান করবা যে কোন জায়গায় কি আছে।
এই যে আমি এরকম একটা ঘড়ির দিক তাকায় থাকবো, ঠিক আছে? এখন চিন্তা করো তো ভাইয়া, এই ঘড়ির মধ্যে তিনটা কাঁটা থাকে তাই না? একটা হচ্ছে ঘন্টার কাঁটা, একটা মিনিটের কাঁটা, আর একটা সেকেন্ডের কাঁটা। এখন এখন এই তোমাদের যাদের বাসায় এই ক্লাসিক ওয়াচ নাই, এরকম একটা দেয়াল ঘড়ি আগে নিয়ে নিবা, অথবা নেটেও পাওয়া যাবে, আসলে এগুলো তুমি দেখবা। ফোনের তো তোমাদের কত অ্যাপ ট্যাপ আছে, এগুলো তাকাই তোকাই দেখবা যে আসলে কি হয়। দেখো তো ভাইয়া, একটা ঘন্টার কাঁটা যদি চিন্তা করো, সো একটা ঘন্টার কাঁটা মনে করো 12 থেকে যাত্রা শুরু করলো, তারপর সে কি হয়, এক সময় 1 2 3 4 5 6 এরকম করে কি পুরোবার যখন 12তে ঘুরে আসে, তখন এখানে একটা কোণ উৎপন্ন হয়। সেই কোণটা কত? তার কেন্দ্রে তার মানে একটা বৃত্ত, তার মানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে? এখন বলো, এখানে তো আরো কিছু দাগ আছে তাই না? এখানে মনে করো 1 2, এখানে 1 2 1 2, এখানে 1 2, টোটাল 12টা। সো যে কোনো দুইটা পজিশনে মানে ঘন্টার এই যে মধ্যবর্তী কোণ, সেই কোণটা 30 ডিগ্রি। কিভাবে? বিকজ ওভারঅল ছিল 360 ডিগ্রি, আর 12 ঘন্টায় একবার সে প্রদক্ষিণ করবে, সেটা ভাগ করো 30 ডিগ্রি করে। তাহলে এইভাবে তুমি যা যা প্রশ্ন দরকার, নিজের মনে যা যা প্রশ্ন আসে, তুমি যদি এখানে একটু চিন্তা করো না, একা একা সবকিছুর আনসার করতে পারবা, ঠিক আছে? তোমরা অনেকে ঘড়ির দিকে নাকি তাকায় আছো, হা করে তাকায় থাকতে হবে কিন্তু। আবার দেখো, সাবধান মশা মাছি যেন না যায়, ঠিক আছে? আচ্ছা, সো এখন দেখো, যেমন প্রতি মিনিটে বা মিনিটের কাটা দ্বারা উৎপন্ন কোণ কত? 6। কিভাবে? কারণটা হচ্ছে ওভারঅল 360 ডিগ্রি ছিল, আর একটা মিনিটের কাটা 60 মিনিটে, তাই তো? 60 মিনিটে বা 1 ঘন্টা একবার প্রদক্ষিণ করে না, 60 দ্বারা ভাগ করো, তাহলে এর জন্য হচ্ছে কত? 6 ডিগ্রি। সো এই জিনিসগুলো মুখস্থ করার ব্যাপার না ভাই, ইউ হ্যাভ টু বুঝতে হবে। সো প্রত্যেকটা জিনিস তুমি এরকম বুঝবা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এটা খুব ইম্পর্টেন্ট, যে প্রতি ঘন্টার ও মিনিটের কাটা সাধারণত 1 বা 0 ডিগ্রি কোণে। আচ্ছা, কখন 0 ডিগ্রি কোণে যায় জানো? যখন এক্স্যাক্টলি 12টা বাজে, যখন তোমার 12টা না, সরি, মানে ঘড়িতে যখন 12টা বেজে যায়, তখন কি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা কি একদম 0 ডিগ্রিতে থাকে। আর যখন 6টা বাজে, তখন কত ডিগ্রি কোণে থাকে? 180 ডিগ্রি কোণে থাকে, ঠিক আছে? একই সরলরেখা অবস্থান করে। আর প্রতি ঘন্টায় দুইবার লম্বভাবে অবস্থান করে। কিরকম করে? দেখো, মনে করো এরকম যে এক সময় মনে করো 3টা বাজে, এক্স্যাক্টলি 3টা বাজে চিন্তা করো, তাহলে এখানে একটা 90 ডিগ্রি। আবার অনেক সময় তোমার ঘন্টার মিনিটের কাটা এমন ভাবে গেছে যে আরেকটা কেজি এরকম 90 ডিগ্রি পাবা, ঠিক আছে? আর সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এটা, যে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত? এটা ধুমায় ফর্মুলাটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? কিছু কিছু টাইম আছে যেগুলোর জন্য আসলে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকারই লাগে না। যেমন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে যখন 3টা বাজে তখন কত ডিগ্রি, অবশ্যই বলবো এটা 90 ডিগ্রি। যখন মনে করো 9টা বাজে তখন কত ডিগ্রি, 9 মানে তখন 90 ডিগ্রি। যদি বলে 6টা বাজে তাহলে কত ডিগ্রি, 180 ডিগ্রি। আর প্যারা হবে কখন জানো? যদি বলি যে তোমার তিনটা তিনটা মনে করো 35 বাজে বা 3টা 40 বাজে, তখন একটু সমস্যা, তখন এই ফর্মুলাগুলো ইউজ করবা। আচ্ছা, তো এম কি? এম হচ্ছে প্রদত্ত মিনিট, আর এইচ হচ্ছে প্রদত্ত ঘন্টা। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে এখানে ভাইয়া, যদি উৎপন্ন কোণ দেখো যে 180-র চেয়ে বড় হয়ে গেছে, মানে কি? মনে করো এটা হচ্ছে তোমার ঘন্টার কাঁটা, এই জায়গাতে মনে করো 4টা বাজে, ঠিক আছে? আর এখানে মনে করো 12 থেকে একটু সরে গেছে, এরকম একটা পজিশনে আছে। সো তুমি ক্যালকুলেশন করে দেখতেছো যে কোনটা পাইছো, মনে করো এরকম সামথিং কিছু একটা, মনে করো যে 200 ডিগ্রি পাইছো, ঠিক আছে? তো হুইচ ইজ গ্রেটার দেন 180, তার মানে এটা একটি প্রবৃদ্ধ কোণ হয়ে গেল না? সো আমরা সবসময় প্রবৃদ্ধ কোণ নিব না, মানে আমরা হচ্ছে প্রবৃদ্ধ কোণের ছোট, যেটা 180 ছোট নিব। তো এরকম আসলে কি করবো দেখো তো ভাই, এই কোণটা ধরো 200 ডিগ্রি, তাহলে ভিতরে কোণটা কত? সো 360 থেকে বাদ দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না ভাই? 360 থেকে বাদ দিয়ে দিবা, মানে 160 ডিগ্রি। আমি কি বুঝাতে পারছি? যদি দেখো কোন 180-র চেয়ে বড় হয়ে যাচ্ছে, মানে প্রবৃদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে 360 থেকে বিয়োগ করে ফেলতে হবে কিন্তু, তাহলে তুমি কোনটা পাবা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে ভাই, আমি 3 নাম্বারটা ভালো করে বুঝি নাই। তিন তিন কোনটা? 1 2 3 এইটা? আচ্ছা, এটা আমি বলেছি যে একটা মিনিটের কাটা চিন্তা করো, একটা মিনিটের কাটা, মিনিট, এখানে একটা মিনিটের কাটা থাকে। তো 1 মিনিট, একটা মিনিটের কাটা যদি হয়, সো 1 ঘন্টা কখন হয়? যখন এই মিনিটের কাটাটা এখান থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় ঘুরবে না? সো মিনিটের কাটা কি 60 মিনিটে কত ডিগ্রি ঘুরে ভাইয়া? 60 মিনিটে 360 ডিগ্রি ঘুরে। তাহলে 1 মিনিটে কত ঘুরে সেটা বলছি, 360 / 60 ইজ ইকুয়ালস টু 6। ক্লিয়ার এবার? সহজ জিনিস তো। আচ্ছা, ঠিক আছে। আর এটা হচ্ছে 5 নম্বরটা একটা ফর্মুলা ভাই, 5 নম্বরটা একটা ফর্মুলা। এটা একটা এক্সাম্পল দিব আমি তোমাকে, টেনশন নিও না। এই যে যেমন এখনই তোমাকে দিচ্ছি, বলতেছে যখন ঘড়িতে 9টা বাজে, তখন মিনিট ও ঘন্টার কাঁটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তো দেখো, তোমরা ফর্মুলাটাকে বুঝতে যাচ্ছ, সো ফর্মুলাটা মুখস্থ করো। 11m - 60h, তাই তো? 11m
মাইনাস 60h ডিভাইড বাই 2। এখন বলো যখন 9টা বাজে, তো ধরলাম 9টা বাজে মানে 00 এরকম, সো তখন সময়টা কত হবে? সো থিটা উইল বি যে মিনিট, সো মিনিট হচ্ছে কত তোমার 00, তার মানে এটা 0 থাকতেছে, আর 60 গুণন 9, আওয়ারটা হচ্ছে 9 ডিভাইড বাই 2 করো, ঠিক আছে? তার মানে 180 ডিভাইড বাই 2, এটা নেগেটিভ নিব না আর কি, তার মানে 90 ডিগ্রি। এবার কি ফর্মুলাটি ইউজটা বুঝছো? আর এই ম্যাথটা করার জন্য আসলে ফর্মুলা দরকার আছে কোনো? তুমি তো টাইম দেখেই বোঝা যাচ্ছে যে 9টা বাজে মানে কি, মিনিটের কাটা এদিকে আর ঘন্টার কাটা হচ্ছে 12-র কাছে, সো এটা মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। সো ফর্মুলা দিয়েছি এর মানে এই না যে তুমি সবসময় ফর্মুলা ইউজ করবা, আগে তুমি কমন সেন্স ইউজ করো, দেখো তুমি বুঝো কিনা, ঠিক আছে? টাইম সেভ হবে, এটা এমনিই বোঝা যায়, ফর্মুলা লাগে না। বাট যদি এরকম দিতাম যে এখন বাজে হচ্ছে 4টা, মনে করো 4টা মনে করো যে 27 বাজে, তাহলে তোমার বাতাস বাড়ি যাবে না এখন করতে, নাকি? তো এর জন্য কি করবা, এই ফর্মুলাটা দিবা, তখন ইজিলি বের করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আবার লিখছে যে ভাই 270 ডিগ্রি হবে। আমি মাত্র বললাম যে যদি কোণের মান 180-র চেয়ে বড় হয়ে যায় তাহলে 360 থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। না, এরকম করলে খেলবো না কিন্তু। মাত্র বললাম না, যদি এক কোণের মানটা 180-র চেয়ে বড় হয় তাহলে কি করতে হবে, প্রবৃদ্ধ কোণ নেওয়া যাবে না। এইটা হচ্ছে 270 ডিগ্রি, 270 নেওয়া যাবে না, সবসময় 180-র চেয়ে ছোটটা নিতে হবে। এই মনে থাকবে? মনে থাকবে? বুঝছো নাকি বোঝো নাই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ উগান্ডা পাঠাই দিব কিন্তু, হ্যাঁ। ঠিক আছে, ওকে। এখন দেখো, একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? বিশাল প্রশ্ন। ঠিক আছে, আবার একটা ছোট্ট করে ঘড়ি নেই। যখন 3টা বাজে, এক্স্যাক্টলি যদি 3টা বাজে, তার মানে এখানে 3, এই জায়গায় কি ঘন্টার কাঁটা, মানে এটা হচ্ছে আওয়ারের কাঁটা। আর মিনিটের কাঁটা কোথায় থাকবে ভাইয়া? মিনিটের কাঁটা থাকবে 12-র কাছে। তো বলতেছে এটা নাকি 3টা বাজে, যদি ঘন্টার কাঁটার ফেসটা, মানে এই ফেসটা যদি কোন দিকে থাকে, এটা যদি পূর্ব দিক হয় তাহলে মিনিটের কাঁটা কোথায়? এটা উত্তর দিক। আচ্ছা, তোমাদের এই ডিরেকশনটা মনে রাখো, এটা মাথার মধ্যে গেঁথে ফেলো। সেটা হচ্ছে এদিকে হচ্ছে নর্থ, এদিকে হচ্ছে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট, আর এদিকে হচ্ছে ওয়েস্ট। ঠিক আছে, এটা মাথার মধ্যে গেঁথে ফেলো, এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব জায়গাতে কাজে লাগবে। সো এটা হচ্ছে কি উত্তর। সো উত্তর কি? উত্তর হচ্ছে উত্তর। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা পরের কোশ্চেনে যাই। তোমাদের সবার কি গ্রিনিস মান মন্দিরের কথা মনে আছে? তোমরা যখন হচ্ছে ঘড়িতে বা সে টাইম ঠিক করো, বলো না এরকম জিএমটি +6, এ কথার মানে কি? লন্ডনের রেসপেক্টে, তাই না? পুরো পৃথিবীর যত টাইম আছে এটাকে আমরা কি করি, গ্রিনিজ যে মান মন্দির আছে ওটাকে আমরা 00 ধরি, তাই তো? এটা লন্ডনে অবস্থিত, মানে 0 মিনিট ওটা আর কি। সো আমরা +6 আওয়ার 00 মানে কোনো মিনিট নাই, পিওরলি 6 ঘন্টা আগায়ে আসছি। সো তার মানে আমাদের যদি এখন বলে যদি লন্ডনে আসলে 9 ঘটিকা, আমরা কিন্তু সামনে আছি, আর পিছনে থাকলে মাইনাস দিত। লন্ডনে যখন সকাল 9টা, সো আমরা যদি আরো 6 ঘন্টা আগায় থাকি, তার মানে আমাদের এখানে 15টা বাজে। সো 15টা মানে কয়টা? 15টা মানে 3টা। কি রাত 3টা? না। সো কটা এটা হচ্ছে 15টা মানে বিকেল 3 ঘটিকা। ঠিক আছে, সো আনসার কি হচ্ছে বিকেল 3 ঘটিকা। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? রাত 3টা না কিন্তু ভাইয়া, রাত 3টা হতো কি যদি শুধু 3 আসতো, তাহলে রাত 3টা হতো। 15টা তো মানে 3 ঘটিকা। আচ্ছা ওকে, সো নেক্সটে যাই। নেক্সট হচ্ছে পঞ্জিকা, ক্যালেন্ডার নিয়ে কিছু জিনিস। আচ্ছা, কি টাইপের প্রশ্ন হয়? যে এরকম দেখো, যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে 12তম দিন কি? যদি মাসের প্রথম দিন শুক্রবার হয় তবে 12তম দিন কি? সো কি করতে হবে দেখো তো ভাইয়া। আচ্ছা, আজকে যেদিনই হোক না কেন, আজকে মনে করো ডে 1, তাহলে তুমি কি জানো ঠিক অষ্টম দিনে আবার ওই একই দিন রিপিট হবে? মনে করো আজকে হচ্ছে কি বার, আজকে মনে করো যে আজকে কি বার, সত্যি সত্যি আজকে কি স্যাটারডে, তাই তো? আজকে মনে করো স্যাটারডে, ঠিক আছে? সো ঠিক 8তম দিনও স্যাটারডে হবে, বাট আজকে স্যাটারডে না ধরি, কজ কোশ্চেন শুক্রবার বলছে, তো এই জন্য চলো আমরা মিলাই দিই, মানে ধরি আজকে শুক্রবার। তো মাসের প্রথম দিন যদি শুক্রবার হয় তাহলে নিশ্চিত থাকো অষ্টম দিনও শুক্রবার হবে। আবার এটার সাথে তুমি আরো 7, মানে 7 যোগ করতে হবে আর কি, ঠিক আছে? সো 8তম দিনে, তারপর হচ্ছে 15তম দিনে, 15তম দিনে, তারপরে মনে করো 22তম দিনে, আর কততম দিনে হবে? আর হচ্ছে 27তম দিনে, সরি 27 না 29তম দিনে, 29তম, আবার 27 লিখতেছি, 29তম দিনে। এই দিনগুলোতে সব কটাতে ফ্রাইডে হবে।
সবকটা ফ্রাইডে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এটা কিন্তু জেনারেল নলেজ, এটার জন্য মাথার মধ্যে থাকে। এখন কথা হচ্ছে ভাই ফ্রাইডেই কি হতে হবে? না, মানে এইখানে যদি হয় শনিবার, যদি প্রথম দিন শনিবার হয়, তাহলে এটাও হবে শনিবার, এটা হবে শনিবার। হোপফুলি বুঝছো, আর ভুল বুঝো না। আচ্ছা, এখন আসো, চাইছে 12তম দিন, তাই না? সো 12 কোথায় আছে? 8, তারপরে এখানে 9, তারপরে 10, তারপরে 11, তারপরে 12, মানে এইটা। সো ধরো এটাও তাহলে শুক্রবার, এটা তাহলে শুক্রবার, তাহলে এটা হচ্ছে শনি, রবি, সোম, মঙ্গল, তার মানে 12তম দিন হচ্ছে মঙ্গলবার। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে মানগুলো বের করতে হবে। আচ্ছা, তোমরা লাইকে বস সবাই বের করে ফেলছো না? তমালের খালি হয় নাই, কিছু তমাল একটু, তোমাকে কি করতে হবে, একটু চিন্তা করতে হবে। বাদ বাকি সবার হয়েছে। ভোলা, বুঝলাম না, কি বুঝো না আমাকে সেটা আগে বুঝাও যে ভাই বুঝি নাই। তোমাদের কি ক্যালেন্ডার দেখাবো আমি স্ক্রিনে, যে ভাই 1 নম্বর দিনে যা হয়? এটা আসলে বাসাতে ক্যালেন্ডারে বসে চিন্তা করে, এটা আর বুঝাচ্ছি না। কিভাবে বের করলেন? এই যে বললাম ভাই প্রথম দিন যদি শুক্রবার হয়, তোমাদের তো সত্যি সত্যি মনে হচ্ছে ক্যালেন্ডার দেখানো লাগবে। প্রথম দিন যে বার হবে, অষ্টমতম দিন একই বার হবে। প্রথম দিন, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে এই বছরের প্রথম দিনও ছিল শুক্রবার, তাই না? একই বার ছিল না? হ্যাঁ। সবাইকে এটা বুঝতে পেরেছো? না বুঝলে আমি তোমাকে আরো বুঝাচ্ছি। নেক্সট ফেব্রুয়ারি মান্থ থেকে। আচ্ছা ঠিক আছে, সবাই বুঝছো তাহলে। আর আমি দেখালাম না, এক কাজ করবা যারা বুঝতেছো না, আমি আর ক্যালেন্ডার শো করতেছি না। তোমাদের কাজ হচ্ছে আজকের মানে জানুয়ারি 2021 সালের যে ক্যালেন্ডার আছে ওই ক্যালেন্ডারের দিকে তাকাও, এবং মজার ব্যাপার হচ্ছে দিনের প্রথম দিনটাই ওটা জানুয়ারি আমার প্রশ্নের সাথে মিলে গেছে, ওটাও ফ্রাইডে। ক্যালেন্ডারের দিকে তাকায় দেখো যে 8 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 29 তারিখও ফ্রাইডে। না বুঝলে খালি দুরুম দুরুম করে মায়ের হবে আর কি, কোনো সাউন্ড হবে না। এখন দেখো পঞ্জিকা, আগামী পরশু, ওরে বাবা, পরশু তো বুঝো নাকি? পরশু মানে হচ্ছে কি বলতো? পরশু মানে কে বলতে পারে? মানে আগামীকালের পরের ডে দিন, সেটা আফটার হচ্ছে পরশু টুমরো। দিন। ডে আফটার টুমোরো, হ্যাঁ। তোমরা হয়তো বা বাংলা যদি না বুঝো তো, বা ইংরেজিতে করে দিল আর কি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাদের অনেকের সামনেও আছে আর কি, গুড। তো এখন কোশ্চেনটা একটু মনোযোগ দিয়ে পড়ো, কোশ্চেনটাকে একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এই জিনিসগুলো বুঝছো ডিকোড করতে হবে, একটা একটা করে পড়বা আর একটু একটু করে ডিকোড করবা। সো বলতেছে আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তাহলে গতকালের আগের দিন কি বার ছিল? বাপরে বাপ। সো স্টেপ বাই স্টেপ আসো, স্টেপ বাই স্টেপ আসো, ঠিক আছে? সো এটার জন্য কি করবো, একটা দাগ দিয়ে চিন্তা করো। মনে করো এটা হচ্ছে আজকের দিন, ধরো এটা হচ্ছে আজকের দিন। সো এখন তোমাদেরকে কি চাইছে? আগামী পরশু। পরশু মানে কি? এটা হচ্ছে আগামীকাল, এই দিনটা তার মানে হচ্ছে পরশু, এই দিনটা হচ্ছে পরশু, ঠিক আছে? এখন বলতেছে আগামী পরশুর পরের দিন, তার মানে পরের দিন বলতে কি? তাহলে এই দিনটা, এই কালো কালি যেটা, এই দিনটা যদি রবিবার হয়, তার মানে এটা হচ্ছে আমার সানডে। সো স্টেপ বাই স্টেপ আসো, এই পর্যন্ত আগে সবকটা ডিকোড করে নাও। এটা যদি সানডে হয় তাহলে এটা হচ্ছে স্যাটারডে, এটা স্যাটারডে হলে এটা হচ্ছে ফ্রাইডে, তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে তার মানে বৃহস্পতিবার। আচ্ছা, সো পেয়ে গেলাম, দেখছো একটা কাজ কিন্তু শেষ, বৃহস্পতিবার। এবার কি চাইছে? পরের পরটুকু পড়ো। তাহলে গতকালের, গতকাল মানে ধরো এটা হচ্ছে আমার গতকাল, তাহলে এটা হচ্ছে গতকাল। গতকালের আগের দিন, গতকালের আগের দিন মানে এইটা, এটাই আমার কোশ্চেন এখন জানতে চাইছে। তাহলে হোয়াট চিহ্নটা কি? সো এটা যেহেতু বৃহস্পতিবার, তাহলে এটা হচ্ছে বুধবার, আর বুধবার আগে কি হয়? মঙ্গলবার হয় নাকি? তার মানে উত্তর হচ্ছে মঙ্গলবার। হচ্ছে এরকম করে ডিকোড করতে হবে, একটা একটা করে ডিকোড করতে হবে, তার মানে এটা উত্তরটা হচ্ছে মঙ্গলবার। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো পরেরটা, দেখো পরেরটা পড়ো, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। বলতেছে 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। 17 দিন আগে একদিন, 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল। আচ্ছা এনিওয়ে, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে 2021 সাল, তোমরা এটা জানো কিনা, এই 2021 সালের ক্যালেন্ডার আর 1971 এর ক্যালেন্ডার হুবহু সেম। এটা কি জানো? হ্যাঁ অনেকে এটা জানে না। খুবই জোস একটা জিনিস, আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে না? সত্যি ভাই? হ্যাঁ 1971 এর সাথে মিলে? একদম হুবহু। আরে জোস। আর তুমি হচ্ছে ক্যালেন্ডার এখনই চেক করে দেখো, ক্লাস আচ্ছা নিতে আচ্ছা নিতে তো দেখতে পারতেছি না, তুমি চেক করো। আচ্ছা আচ্ছা। একদম ওই দিনও নাকি প্রথম ইয়ে ছিল। যেমন আমরা জানি না 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার, দেখো হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে। এটা এই ইনফরমেশন কই থেকে পেলেন ভাইয়া? আমি কোথাও যেন দেখেছিলাম, দেখো 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার কিনা এই বছর। 1971 আসলাম, হ্যাঁ ভাই, জানুয়ারি শুরু হয়েছে হচ্ছে ফ্রাইডে থেকে। 21শে ফেব্রুয়ারি হচ্ছে হ্যাঁ বৃহস্পতিবার ভাই। নাইস ভাই। না, 21শে ফেব্রুয়ারি তো বৃহস্পতিবার না ভাই, নাইনটিন কি সেভেন্টি বার? ওয়ানে ও 21শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছিল হচ্ছে না? আপনার ইয়াস, তাহলে বৃহস্পতিবার হয়। সানডে সানডে।
আচ্ছা সানডে, তাহলে মনে হয় 16ই ডিসেম্বর না কোনো একটা যেন বৃহস্পতিবার ছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ 16ই ডিসেম্বর, ভিক্টোরি ডে বৃহস্পতিবার, চেক করে ফেলছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এনিওয়ে এগুলো নিয়ে সময় নষ্ট না করি, তোমরা একটু চেক করে নিও, ঠিক আছে? 71 সালের ওইটা আর কি। আচ্ছা, সো সো এই এই জিনিসগুলো ইম্পর্টেন্ট কিন্তু মাঝে মাঝে, এই যে যেমন বললাম যে 16ই ডিসেম্বর কি বার ছিল, তাই না? এগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন যদিও। এনিওয়ে এটা আসো, এটা এখন পড়ি, এই জিনিসগুলো আপাতত লাগতেছে না আমার। সো কি যেন বলতেছি, যে 17 দিন আগে, মনোযোগ দিয়ে পড়তে হবে, 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। আজকে 23 তারিখ। সো ধরো আজকে হচ্ছে 23 তারিখ, তার মানে 17 দিন আগে, 17 দিন আগে কত তারিখ ছিল কে বলতে পারে? 17 দিন আগে কত তারিখ ছিল? তামান্না বলেছে 7 তারিখ ছিল, এক্স্যাক্টলি। সো সরি, কত তারিখ ছিল সেটা জানতে চেয়েছি, মানে তোমাকে আনসার জানতে চাই নাই, জাস্ট 17 দিন আগে কত ছিল। 6 তারিখ ছিল, 17 বিয়োগ করলেই হয়ে যাবে, 17 বিয়োগ করলে হয়ে যাবে, ঠিক আছে? সো এখন দেখো ভাইয়া, তার মানে 17 দিন আগে, এখান থেকে 17 বিয়োগ করো, 17 কমাও, তাহলে হচ্ছে 6 তারিখ হলো। এখন সে নাকি 6 তারিখে বলেছিল আগামীকাল তার জন্মদিন, তার মানে আগামীকাল মানে 7 তারিখে, আনসার হচ্ছে 7 তারিখ। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তোমরা বলছিলা, আচ্ছা মন খারাপ করো না, হ্যাঁ এ হচ্ছে সঠিক আনসার। এবার আসো, টুমোরো ইজ টু ইয়েস্টারডে অ্যাজ সানডে টু হোয়াট? চিন্তা করো তো কি হবে এটা। টুমোরো ইজ টু ইয়েস্টারডে, টুমোরো ইজ টু ইয়েস্টারডে, তাহলে সানডে ইজ টু হোয়াট? বলো, টুমোরো আর ইয়েস্টারডে পার্থক্য কত? পার্থক্য কত? মাঝখানে একটা দিন যায়, তাই না? আচ্ছা, সো সানডে কি হবে বলো তো ভাইয়া? দেখো সিকোয়েন্সটা ফলো করো, এটা হচ্ছে টুমোরো, এটার সাথে অনুপাত হচ্ছে ইয়েস্টারডে, সো এদের মাঝখানে একটা ডে আছে, সেটা কি বলতো ভাইয়া? টুডে, তাই না? এদিক দিয়ে যদি চিন্তা করি, এটা হচ্ছে গত, এটা হচ্ছে আগামী, সো যেটা আগে আছে সেটা আগে লিখো। সো টুমোরো, সিকোয়েন্সটা ফলো করবো কেন? সো টুমোরোকে বসাবো সানডে বরাবর, টুমোরোকে বসাবো এখানে সানডে বরাবর, তাহলে টুডে বরাবর কিছু একটা থাকবে। সো টুডে তাহলে কি, এটা সানডে হলে এটা স্যাটারডে না? তো তাহলে তার আগের দিন কি ছিল? তার আগের দিন ছিল ফ্রাইডে, তার আনসার হচ্ছে ফ্রাইডে। দেখো তো বুঝছো কিনা, চিত্র দেখো, টুমোরো ইজ টু ইয়েস্টারডে, তাহলে তোমার গতদিন আর আগামীকাল, গতদিন আর আগামীকাল, আবার একটু বুঝাচ্ছি দেখো, এটা হচ্ছে আগামীকাল আর এটা হচ্ছে গতকাল, তাহলে মাঝখানে একটা দিন তো আছে, মানে আজকে, ঠিক আছে? আর এইটার সাথে মিলাও সানডে, তার মানে সানডে মিলাবে, এই প্রথমে যেটা থাকবে সেটা প্রথমের সাথে দিবা, তার মানে সানডেই হচ্ছে সেই টুমোরো। সো টুমোরো যদি সানডে হয় তাহলে ইয়েস্টারডে কি ছিল? ডেফিনেটলি ফ্রাইডে ছিল। জোস, আজকে এটাও আজকে মিলে গেছে, আজকে লিটারালি স্যাটারডে, দেখো, আগামীকাল সত্যি সত্যি সানডে, এবং গতকাল সত্যি সত্যি ফ্রাইডে, নাকি? এবার কি বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সো আজকের ক্লাসটা ভাই খুব আপনি ভালো সেরা হয়েছে ভাই। না? হ্যাঁ মিলে গেছে, কাকতালীয় হবে। জি ভাই। আচ্ছা কনফিউজিং হওয়ার কিছু নাই ভাই, তুমি আজকে দিনের কথা চিন্তা করো, এই আগামীকাল যদি সানডে হয় তো গতকাল কি? গতকাল শুক্রবার, হ্যাঁ। আচ্ছা এবার এটা দেখো, এনিওয়ে প্রশ্ন ইংরেজিতে দেখে ভয় পেও না ভাই, প্রশ্ন তুমি বাংলা মিডিয়ামে পড়লে এগুলো ইংরেজিতেই থাকবে। দ্য ডে, তাহলে দ্য ডে দ্যাট উইল কাম আফটার 2 days আফটার টুমোরো উইল বি ফ্রাইডে। আবারও বলি ভাই, এগুলো ডিকোড করতে হলে ভাই তোমার চুল ছিঁড়ে যাবে, এটার জন্য তুমি খবরদার পুরো সেন্টেন্স একবারে পড়বা না, পড়লেই কিন্তু গেছো। তারপর আমি তোমাদের পুরো কোশ্চেনটাকে একটু পড়াই দিই, তারপর হোয়াট ইজ দ্য ডে দ্যাট জন 2 days বিফোর ইয়েস্টারডে, পুরো মনে করো যে হচ্ছে মাথা টাথা মানে আওলাই যাবে, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ আসবা। সবচেয়ে এরকম পঞ্জিকা বেটার হয় কি জানো, তুমি যদি টুডেটা সিলেক্ট করতে পারো, সো সবসময় একটা দাগ দাগ দিবা, দিয়ে বলবা এটা হচ্ছে টুডে। এবার চিন্তা করো, সো আমি পরের পার্টটা পরে পড়বো, আগে কি ইনফরমেশন দেওয়া আছে সেটা দেখি। সো দ্য ডে দ্যাট উইল কাম 2 days আফটার, তার মানে 2 দিন পরে আসবে, কার 2 দিন পরে আসবে? টুমোরো। তাহলে আমি এক কাজ করব, আগে টুমোরো কোনটা হয় সেটা আমি দাগ দিয়ে দিলাম, তার মানে এই লাল দাগটা হচ্ছে টুমোরো, টম মানে টুমোরো, ঠিক আছে? বুঝছো সবাই? আচ্ছা এবার বলো, 2 days আফটার টুমোরো, তার মানে কি আরো আমার দুইটা দিন দরকার, সো 1 2 দুইটা দিন দিলাম। সো উইল বি ফ্রাইডে, তার মানে কি? তার মানে হচ্ছে এই দিনটা এখন শুক্রবার, এই দিনটা হচ্ছে আমার শুক্রবার, এই দিনটা শুক্রবার। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে সেটা বলো। এটা হচ্ছে টুডে, 2 days আফটার টুমোরো মানে এই দাগটা, আর এই দাগটা হচ্ছে শুক্রবার। ক্লিয়ার? ওকে, আর কিছু করার দরকার, আমরা ব্যাকে আসো, এবার ব্যাকে আসো। সেটা যদি ফ্রাইডে হয়, তার মানে আগের দিনটা কি? আগের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আগে কি? বুধবার, সো বুধবারের আগে কি? মঙ্গলবার, তার মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, হ্যাঁ ঠিক আছে, তার মানে আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার। ওকে, আমার ইনফরমেশন শেষ, এবার ইজি হয়ে যাবে। সো হোয়াট ইজ দ্য ডে দ্যাট ডন
2 days বিফোর ইয়েস্টারডে, তার মানে আগে দেখো স্টেপ বাই থামো, তার মানে বিফোর ইয়েস্টারডে, সো একটা দাগ আগে ইয়েস্টারডে করো, সো এটা মনে করো ইয়েস মানে ইয়েস্টারডে, সো 2 days বিফোর, সো দুইটা দাগ দাও, 1 2। সো এখন তাহলে এটা যদি মঙ্গলবার হয়, সো তার আগে কি ছিল সোমবার, তার আগে ছিল রবিবার, আর তার আগে ছিল শনিবার, তার মানে এটা আনসার হচ্ছে স্যাটারডে, তার মানে এটা আনসার হচ্ছে শনিবার। বুঝছো? এইভাবে তোমাকে ডিকোড করতে হবে, নইলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তোমরা কি টেকনিকটা শিখো, টেকনিকটা কি বুঝছো? আচ্ছা হ্যাঁ, এটাও কি মিলে গেছে? আদৌ কি তাই? আজকে তো মঙ্গলবার না, এটা মিলে নাই তো। আচ্ছা ঠিক আছে, এটা একটু কঠিন ছিল বলে। আচ্ছা ঠিক আছে, পোল কোশ্চেন দেখি, পোলটা পারো কিনা, পোলটা আমি তোমাদেরকে চালু করে দিচ্ছি। ওকে, পোল এন্ড হয়ে যাবে এখনই। অল্প কয়েকজনই আনসার দিয়েছো। কাউসার বলছে এই পোলটা আমি না দেখার ভান করে থাকবো। কি পরিমাণ ভন্ড চিন্তা করো তো, পোলা পায় না, না দেখার ভান করে থাকবে। আচ্ছা তোমরা মানডে আনসার করছো, আচ্ছা এটা আনসার কি হবে এক্স্যাক্টলি আমি এখনো জানি না, আমাকে এখন চিন্তা করে বের করতে হবে, চলো আমরা চিন্তা করে দেখি। সো মেইন কথা হচ্ছে একটা ম্যাথ বা একটা এই টাইপের কোশ্চেন সলভ করে নেওয়ার যে আসলে কি করে ভাইয়া সলভ করছে এই টেকনিকটা শিখো, টেকনিকটা শিখলে আসলে পারবা। যেমন আমি এটা আনসার কিভাবে জানি না, বাট এখন আমি সলভ করবো কিভাবে সেটা দেখো। বলছে ইফ টুইসডে ডন অন দ্য ডে 3 days প্রিসিডিং ডে বিফোর ইয়েস্টারডে। সো স্টেপটা হচ্ছে ভাই তুমি আগে একটা দাগ দাও, দিয়ে তোমার প্রথম কাজ হচ্ছে টুডে চিন্তা করে নাও, তারপর স্টেপ বাই স্টেপ আসো। ঠিক আছে, এই দাগটা তো বুঝছো টুডে। তো সো বিফোর ইয়েস্টারডে বলছে, তার মানে আমি এটা পড়বো না, আগে হচ্ছে ইয়েস্টারডে একটা দাগ দাও, যেহেতু ইয়েস্টারডে সম্পর্কিত, তার মানে এটা হচ্ছে আমার ইয়েস্টারডে, একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম ইয়েস্টারডে। এবার আমি পড়বো। সো কি বলতেছে, 3 days প্রিসিডিং ডে, এই তো, তার মানে 3 দিন পূর্বে, 1 2 3 দিন পূর্বে চাইছে কিন্তু, তাহলে আমাকে এখন কি করতে হবে ভাইয়া, এখন আমাকে তিনটা দাগ দিতে হবে, 1 2 3। এই কথার মানে কি জানো, 3 দিন পূর্বে, সো 3 দিন পূর্বের দিন, তার মানে এই যে তিনটা দিন তো হলো, তারও পূর্বের দিন, মানে এই দিনটা, এই দিনটা হচ্ছে মঙ্গলবার। আচ্ছা উপরে লিখি, এই দিনটা হচ্ছে মঙ্গলবার, দেখো তো মিলাও, আমার কথার সাথে মিলাও, এই দিনটা হচ্ছে মঙ্গলবার। বুঝছো কিনা আগে সেটা দেখো, স্টেপ বাই স্টেপ আসো। বা এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই পারবে, এটা কোনো রকেট সায়েন্স না যে বুঝবা না। আবারও বলতেছি, অনেকে বলছে বুঝো নাই, দেখো বিফোর ইয়েস্টারডে বলছে, এই কথার মানে কি, এটা যদি টুডে হয় তাহলে ইয়েস্টারডে হচ্ছে তার আগের দিন, মানে আচ্ছা লাল দাগটা আর কি, লাল দাগি দিলাম, লাল দাগটা ইয়েস্টারডে, এটুক তো বুঝছো। এবার ইংরেজি মানে হচ্ছে 3 days, ডন মানে কি ভোর হয়, তো টুয়েসডে ভোর ছিল কবে, অন দ্য ডে 3 days প্রিসিডিং, প্রিসিডিং মানে হচ্ছে আগের, সো 3 দিন পূর্বে, তো 3 দিন মানে কি তিনটা দাগ তো দিবা, এই তিনটা দাগের পূর্বেরটা, তার মানে এটা হচ্ছে মঙ্গলবার। এবার ক্লিয়ার? আচ্ছা গুড। এবার দেখো, সো হোয়াট উইল, আচ্ছা এটা পড়ার পরে আগে আনসার চলে যাবে, আমরা ডিকোড করে, এটা যদি মঙ্গলবার হয় তাহলে মঙ্গল, তার মানে এটা হচ্ছে বুধ, তাহলে এটা হচ্ছে বৃহস্পতি, তাহলে এটা হচ্ছে শুক্র, তাহলে এটা হচ্ছে শনি, আর আজকে তাহলে হচ্ছে রবিবার। এটা ইম্পর্টেন্ট, আজকে কি বার, আজ রবিবার, আজ রবিবার তোমরা দেখেছো? ঠিক আছে, আজকে হচ্ছে রবিবার। এবার কোশ্চেনটা পড়ো, হোয়াট উইল বি, হোয়াট উইল বি ডন 2 days আফটার টুমোরো, 2 days আফটার টুমোরো, তার মানে কি দেখো এখানে একটা টুমোরোর ব্যাপার স্যাপার আছে, তার মানে আগে তুমি টুমোরোর একটা দাগ দিয়ে নাও, আগে তুমি টুমোরোর একটা দাগ দিয়ে নাও। এই যে দাগটা দিলাম, মনে করো এই দাগটা হচ্ছে টম, টম ফর টুমোরো, ঠিক আছে। সো 2 days আফটার, তার মানে 1 2, মানে এই দিনটা কি সেটা আমার জানতে চেয়েছে। সেটা যদি হয় রবিবার, তাহলে এটা হচ্ছে সোমবার, তারপর এটা হচ্ছে মঙ্গলবার, তাহলে এটা হচ্ছে বুধবার। ঠিক আছে, সবাই কি বুঝতে পারলা? তার মানে এটা আনসার হবে হচ্ছে আমার বুধবার। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা তোমাদের পোল রেজাল্ট আবার একটু শেয়ার দিত, দেখি কতজনের হয়েছিল। 3 নাম্বার না,
দেখো তার মানে মাত্র 19% হয়েছে, মাত্র 19% হয়েছে, আর বাদ বাকি তাহলে 81% ভুল হয়েছে এটা। আচ্ছা ঠিক আছে, তো এখন চলো পরবর্তীতে যাই। এবার হচ্ছে বীজগাণিতিক সমস্যা, এখন এগুলো পারবা। ক্যালেন্ডার টাইপের প্রবলেম হোপফুলি, ক্যালেন্ডার টাইপের প্রবলেম হোপফুলি তোমরা এখন পারবা, জাস্ট দেখছো টেকনিকটা কিভাবে শিখতে হয়। আচ্ছা অনুক্রম কি, এগুলো তোমরা জানো, এই জিনিসগুলো তোমার বীজগণিতে আগেও দেখানো হয়েছে, তারপরে বলতেছি। যেমন যদি তুমি জোড় সংখ্যার অনুক্রম করতে চাও, তো ওটা জোড় সংখ্যার প্রকাশ হচ্ছে 2n। তোমাকে যদি বলি জোড় সংখ্যার অনুক্রম লিখো, তো সে কি লিখবা? 2n। এনই লিখতে হবে না, তুমি 2m দিতে পারো, 2p দিতে পারো, মানে যাই দাও না কেন 2 দিতে হবে। আর p বা m এর মানটা কি হবে? n এর মানটা শুরু হবে হচ্ছে 1 থেকে, 1 2 3 4 এরকম করে দেখো, 1 বসালে গুণ করলে 2 আসবে, 2 বসালে 4, 3 বসালে 6, 4 বসালে 8, এরকম করে আসবে। ঠিক আছে, এই টাইপের প্রশ্নটা এটা দেখো, cos n পাই বাই 2 অনুক্রমটির চতুর্থ পদ কত? এখন বলে নর্মাল কাউন্টিং কিন্তু কখনো জিরো দিয়ে শুরু হয় না। এখন যদি এখানে কিছু দাগ থাকে, তুমি কিরকম করে গুনবা? 0 1 2 3 4 5 এটা বলবা, নাকি বলবা 1 2 3 4 5 6? এখানে কে কয়টা দাগ দেখতে পাচ্ছ বলো, এখানে কে কয়টা দাগ দেখতে পাচ্ছ? 5টা নাকি 6টা? সো ন্যাচারাল নাম্বার আমরা যেটা কাউন্টিং করি সেটা কিন্তু 1 থেকে শুরু হয়। ঠিক আছে, এখন প্রোগ্রামিং এর কথা আলাদা, তাই না? প্রোগ্রামিং ওগুলো কিন্তু 0 থেকে শুরু হয়, এগুলো তোমরা জানো, অ্যারে ফ্যারে যখন করছো সব 0 থেকে শুরু, ওটা আলাদা। বাট নর্মাল যখন তুমি কাউন্টিং করবা তখন 1 থেকে শুরু করবা। সো চতুর্থ বলতে লিটারালি 4ই বসাবা। ঠিক আছে, সো 4 বসাও তো ভাইয়া। তার মানে cos এখানে হচ্ছে 4 পাই বাই 2, সো আলটিমেটলি কত হচ্ছে? cos 2 পাই। সো cos 2 পাই নাকি কষ্ট পাই না, কিন্তু cos 2 পাই এর মান কত বলো? cos 2 পাই 360 ডিগ্রি মানে হচ্ছে 1। cos 2 পাইছো নাকি? cos 2 পাইছি, কি জন্য একবার লিখছিল কষ্ট পাইছি। তো তোমরা কি কষ্ট পাইলা? ভাই ওই যে শাওন আপনাকে বলছে আকাশ ভরা তারা, মুমিন ভাই সেরা। তাও ভালো যে লাস্ট লাইনটা চেঞ্জ করছে। জি ভাই। পোলাপান। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, আমি আসলে কৃতজ্ঞ যে তুমি শেষ লাইনটা চেঞ্জ করছো। ভাই এটা ও, ও ভাবেও নাই আপনি যেটা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, এটা শোভন ভাই ডায়লগ কপি করতেছে, কোনটা ভাই? শোভন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো, এ প্লাস এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d এ প্লাস 3d, এটা যেন কি জিনিস? সমান্তর ধারা নাকি? সমান্তর ধারা তোমরা বুঝছো যে মনে করো 2 দ্বারা শুরু, সো 2 থেকে হচ্ছে 4, 4 থেকে 6, 6 থেকে 8, 8 থেকে 10। তো দেখো একটা নির্দিষ্ট সংখ্যা যোগ যোগ হচ্ছে, তো এটাকে বলা হয় সমান্তর। সমান্তর মানে হচ্ছে সমান অন্তর। ঠিক আছে, ডিফারেন্সটা সেম থাকবে। তো এই জিনিসটা আমার মনে হয় অ্যাট লিস্ট আরো 2বার পড়ানো হয়েছে, তাই না? সেজন্য এটা বেশি বলতেছি না। এটার এনতম পদ জানো, প্রথম পদ হচ্ছে এ, এনতম পদের ফর্মুলা এইটা, সমষ্টি এটা। তো একটা ম্যাথ করে দিয়ে শেষ করে দিব। বলছে একটা সমান্তর অনুক্রমের পঞ্চম পদটি 18, এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে 18 ইজ ইকুয়ালস টু এ প্লাস পঞ্চম পদ যেহেতু বলছে, তার মানে 5 মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, তাহলে কি এখানে কি থাকলো ভাইয়া? 18 ইজ ইকুয়ালস টু এ প্লাস 4d, এ প্লাস 4d ইজ ইকুয়ালস টু 18। ব্যাপারটা কি ক্লিয়ার? এ প্লাস 4d ইজ ইকুয়ালস টু 18। এখন বলতেছে প্রথম 5টি পদের যোগফল নাকি 75। সো দেখো এখন যোগফল নিয়ে কাজ করব। সো আমরা যোগফলের ফর্মুলা এইটা, সো যোগফল হয় যদি 75, সো 75 উইল বি n বাই 2, তার মানে 5 বাই 2 ইজ ইকুয়ালস টু টুয়াইস a প্লাস n মাইনাস 1, তার মানে হচ্ছে 5 মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে সমষ্টি। এখন এটা আমাকে সলভ করতে হবে। আচ্ছা 5 বাই 2 5 বাই 2 এর মতো থাক। দেখো তো ভাই এইখানে যে তোমার এ আছে, এটাকে আমি দুই ভাগে ভাগ করে লিখতে পারি না? একটা মনে করো এ থাকলো, প্লাস এখানে একটা এ থাকলো, আর এখানে কি থাকে 4d থাকতেছে না? সো আমার সুবিধা কি জানো? এই জায়গাতে যে a প্লাস 4d, এটাকে এখন আমি এক লাইনে রিপ্লেস করে দিতে পারবো কত দ্বারা? 18 দ্বারা। তো সেটা আসলে আমার সুবিধা। সো আলটিমেটলি এখানে 75 থাকে, তো চলো একটা কাটাকাটি করে ফেলো। 75 কে 5 দ্বারা তুমি যদি কেটে ফেলো তাহলে কত থাকে? 15 থাকে, তাই না? তার মানে এই পাশে এখানে থাকলো 15, এখানে থাকলো হচ্ছে হাফ, আর ফার্স্ট ব্র্যাকেট এখানে এ প্লাস এখানে থাকলো কত? 18। সো 15 দুগুণ 30। সো একবার এখানে লিখে ফেলি মানটা কত হচ্ছে, সেটা গুণ করো, গুণ করলে হয় 15 দুগুণে 30, 30 থেকে 18 বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে আমার এর মানটা। তোমরা কি ক্যালকুলেশন বুঝতে পেরেছো? তার মানে 12 থাকলো আর কি। সো আনসার হচ্ছে 12। তোমরা কি বুঝতে পেরেছো? সহজ জিনিস, প্রথম পর্যায়ের মানটা চেয়েছিল, হ্যাঁ।
ডিডি 12 আর কি, সিম্পল জিনিস, না বোঝার কিছু নেই, কোনো ভাই রকেট সায়েন্স নতুন না এখানে। নতুন নতুন ছন্দ আসতেছে ভাই আপনাকে নিয়ে ভাই। নতুন আসছে একটা বলবো? যদি পড়ার মতো হয় আর কি। না পড়ার মতো ভাই, টিনের চালে কালো ক্রো, মমিন ভাই হচ্ছে আমার ব্রো। কালো ক্রো। এই যে কালো আসছে ভাই, কই থেকে দেখছেন? কালো আর ক্রো দেখছেন, আপনার সাথে মিলাইছে। আচ্ছা, তাই তো। কালো আর ক্রো, ভাই রেসিস্ট কথাবার্তা বললো না, তুমি কি আমাকে দেখছো নাকি? আমি কিন্তু খুব বেশি কালো না। ভাই মমিন ভাই কিন্তু অনেক সাদা ফর্সা, ওরে 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 বাবা, হয়েছে থাক। পুরা কোরিয়ান। হ্যাঁ, কোরিয়ান না? না ভাই, কোরিয়ান না, আমার মুখে অনেক দাড়ি আছে। কোরিয়ানদের তো দাড়ি থাকে না। ফর্সা ভাই, গাড়ি তো ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন রেসিস্ট কথাবার্তা না বলি। হ্যাঁ, সবাই রেসিস্ট, দেখছো কি অবস্থা। দেখো, গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা নিয়ে এখন কথাবার্তা বলবো। গুণোত্তর ধারা কি এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর, প্লাস কেন বলতেছি, আচ্ছা ঠিকই তো আছে, এ এ আর এরকম, তার মানে এটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা অনুপাত বজায় থাকবে। সেই অনুপাতটা কি, তুমি যদি দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করো তাহলে সেই অনুপাতটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। সো এখন পড়ো তো ভাইয়া, কি বলতেছে যে একটা গুণোত্তর ধারার, একটা গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি, অনুক্রমে দ্বিতীয় পদটি হচ্ছে 48, আর পঞ্চম পদটি 3/4 হলে সাধারণ অনুপাত কত? তো এন তম পদ এটা না, সো তুমি যদি দ্বিতীয় পদ চিন্তা করো, মানে এন এর মানটা যদি 2 চিন্তা করো, তার মানে হচ্ছে এ আর টু দি পাওয়ার 2 মাইনাস 1 হুইচ ইজ 48। তার মানে এখান থেকে পেলাম এ আর এর মানটা হচ্ছে 48, এ আর এর মানটা হচ্ছে 48। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে পঞ্চম পদটি, মানে এন এর মানটা হচ্ছে 5, সেখানে কি থাকে, এ আর 5 মাইনাস 1 দ্যাট ইজ 3/4। তার মানে এ আর টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু কত, 3/4। এক কাজ করো, এই আর টু দি পাওয়ার 4 কে আমি একটু চেঞ্জ করে লিখি। কিরকম করে দেখো, পরের লাইনটা এরকম লিখতেছি, এ আর কিউব লিখলাম আর এখানে আর দিলাম। ঠিক আছে, তাহলে তো একই মান থাকে, তাই না ভাই? তো এটা সুবিধা কি, সরি উল্টা কাজটা করি, মানে কিউবটা এখানে দিই আর এ আর এখানে দিই, তাহলে একটা সুবিধা আছে। কি সুবিধা, এটার মানটা আমি এখন 48 লিখতে পারবো। সেখানে 48 লিখো ভাইয়া, আর এখানে থাকলো আর কিউব। ক্যালকুলেশন করো তো, সো 3/4 থাকে। সো আলটিমেটলি আর কিউব ইজ ইকুয়ালস টু হোয়াট, সো 3 দিয়ে 48 কে ভাঙো, তাহলে দেখো কত থাকে এখানে, 64 থাকতেছে, তাই না ভাইয়া? হ্যাঁ, 64 থাকতেছে। সো আর কিউব মানে হচ্ছে, আর কিউব মানে হচ্ছে তাহলে 1/64। সো আর এর মানটা কত, 1/4, কারণ ওই যে 4 এর উপর কিউব দিলে এটা হয়ে যাচ্ছে। সো আর এর মানটা হচ্ছে 1/4, আর এর মানটা হচ্ছে 1/4। দেখো বুঝছো কিনা, এটাও সিম্পল, জাস্ট ক্যালকুলেশন, জাস্ট ক্যালকুলেশন করবো তাহলেই হবে। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এক বড় না দুই বড় মুমিন ভাই, আচ্ছা, এক বড় না দুই বড় মুমিন ভাইয়ের মন বড়, বাহ। তোমাদের জোস ভাই ভাই, জোস। ওরা হচ্ছে খুব আজকে চিল মোড আছে, বুঝতে পারতেছি। সেই চিল আচ্ছা ভাই। ঠিক আছে ভাই, ওরা আমাদের যে টাইপের খুশি করতেছে, ওদের তো আজকে একটু খুশি করা লাগবে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, চলো আগে ক্লাস শেষ করি, তারপর দেখি। আচ্ছা, 3 7 4 14 5 21 6 ধারাটির অষ্টম সংখ্যা কত হবে? আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটাই আছে। আচ্ছা ঠিক আছে, তো অষ্টম না বলে পরের পদটা কত এটা বলে একটু ভালো হতো, নাহলে আমার গুণা লাগলো আর কি, আদৌ অষ্টম মানে পরেরটা কিনা। আচ্ছা, so এখন কি করতে হবে বলো তো ভাই, পরেরটা এইগুলো বুঝছো, প্যাটার্ন খুঁজতে হবে, খুঁজো। 3, তারপরে 7, তারপরে 4, তারপরে 14, এটা কি হলো? আচ্ছা, একটা জিনিস মিলা যাচ্ছে তাই না, এখানে দেখো তো, এখানে 3 থেকে 4, 4 থেকে হচ্ছে 5, 5 থেকে 6, জোস। আচ্ছা, এদিকে কি হলো, 7 দুগুণে 14, 3 7 21, তার মানে এটা 4 7 28 হবে, তার মানে 28 আনসার। সো এরকম প্যাটার্ন খুঁজতে হবে আর কি। ঠিক আছে, আচ্ছা, প্রত্যয় আজকে কোনো প্যারা নাই মমিন ভাই, প্যারার সাথে সেরা মিলাইছে। ঠিক আছে, ওকে, তোমাদের এত কবিতা দেখে আমি কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছি। আমি ঠিক বুঝতেছি না তোমরা আজকে আমার এত পাম্পট্টি মারতেছো কেন। আচ্ছা, পুরোটা আনসার করো, নাও আনসার করো।
ওকে, টাইম আপ। পোলটা এন্ড করে দিলাম। এই পোলটা মনে ইজি পাইছো না? তোমাদের ম্যাক্সিমামই হয়েছে, 81% তোমাদের হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে বাকি কিছু আছে যারা ভুল করেছো। ঠিক আছে, সমস্যা নেই, ভুল হতেই পারে। আচ্ছা বলতেছে 1 2 3 ফিবোনাকি সিরিজের মতো, তাই না? 1 আর 2 যোগ করো, তারপর 3, 3 আর 2 যোগ করো 5, এই দুইটা যোগ করো 8। লাস্টে কি হবে, এই দুইটা যোগগুলি হচ্ছে মানে 21 আর 34 যোগ করো, তাহলে 5 আর 5 মানে 55। সো প্রথমটাই অ্যান্সার। ক্লিয়ার? খুব ইজি ছিল এটা। আচ্ছা হ্যাঁ, সবাই বুঝতে পেরেছো। আচ্ছা নেক্সট একটা যাই। এটা একটা মিশ্র ধারা, এবং দেখো এটা কোথায় আসছে, এটা সিইউডি 19-20 আসছে। ঠিক আছে, সো এখন এখন কি করতে হবে ভাইয়া, এটা চিন্তা করো তো। এখানে হচ্ছে 19, এখানে 33, এখানে 51, এখানে 73। দেখি পরবর্তী সংখ্যা কি হয়, কার মাথায় কি আসে। প্যাটার্ন খুঁজতে হবে, প্যাটার্ন। এখানে হচ্ছে 19, প্যাটার্ন খোঁজার জন্য একটু দূরে দূরে লিখো। একটা হচ্ছে 33, একটা হচ্ছে 51, একটা হচ্ছে 73। এখন কি করলে কি হয় দেখো, 19 থেকে 33 কত বারে ভাইয়া? 19 থেকে 33 14 বাড়ছে, তাই তো? আচ্ছা, 33 থেকে 51 কত বাড়ছে? 33 থেকে 51 18 বাড়ছে, তাই তো? আচ্ছা +18 এরকম, মানে বাড়ছে যেহেতু +18 বাড়ছে। 51 থেকে 73 কত বাড়ছে? 51 থেকে 73 কত বাড়ছে দেখো তো ভাইয়া? 22 বাড়ছে, তাই না? 22। এবার কি কোনো প্যাটার্ন পাচ্ছ? এটা তো মিল নাই, সবকটা যে 14 14 করে বাড়বে। বাট এবার একটা জিনিস মিল পাচ্ছে, কি যেগুলো বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে এবার একটা প্যাটার্ন আছে, তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে। গুড, অনেকে ধরতে পারছে। দেখো তো ভাইয়া, এখানে ছিল 14, তারপরে বাড়ছে 18। তার মানে যে বাড়তেছে তাদের মধ্যে একটা প্যাটার্ন আছে। তার মানে এখান থেকে কত বাড়ছে ভাইয়া? 4 বাড়ছে। এখান থেকে কত বাড়ছে দেখো, এখান থেকে, এখান থেকেও কি 4 বাড়ছে, তাই তো? 18 19 20 22, তার মানে এখান থেকে 4 বাড়বে, মানে এবার 26 বাড়বে। তাহলে 73 এর সাথে 26 যোগ করলে যা হবে সেটাই আনসার, মানে 99। ঠিক আছে, দেখছো এই টাইপের প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন না পেলাম, যেটা বৃদ্ধির হার যেটার মধ্যে পাই নাই, কিন্তু যেগুলো বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে একটা প্যাটার্ন ছিল। সো 99। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, নেক্সট একটা দেখি কি কি আছে। 111, 223, 335 আর 4 4 700। পরেরটা কত হবে? পরেরটা কত দেখি, কে বলতে পারে? শাওন সাবাস, তানজিম সাবাস, সেজুতি, তারপরে এখন সবাই সাবাস। সবাই সাবাস, যারা যারা বলছেন গুড, সবার হয়েছে। একটা সিঙ্গেল পার্সন ভুল করেন, এক্সেপ্ট সাগর। আচ্ছা ঠিক আছে, বাদ বাকি সবার হয়েছে, দু একজন ভুল করেছো। আচ্ছা দেখো ভাই, একটা প্যাটার্নটা দেখো। এখানে দেখছো কি সুন্দর, 1 1 2 2 3 3 4 4, আর পরেরটা অবশ্যই 5 5 হবে। আর চেঞ্জটা কোথায় দেখো তো ভাইয়া? চেঞ্জটা এখানে 1 3 5 7, তার মানে পরেরটা হচ্ছে 9। সো 1 3 5 7 9। বুঝতে পারছো, মানে বি হবে আনসার। গুড, শাবাশ। তোমরা যে এত সুন্দর পারছো যেন আমি এবার খুশি হয়ে গেছি, আমি অনেক খুশি হয়ে গেছি। সো আমার দাঁতটা এখন তোমাদেরকে দেখাইতে হবে। শোনো, এই টাইপের অনুক্রম পারার ভাই একটাই নিয়ম, একটাই নিয়ম, সেটা হচ্ছে প্যাটার্ন খুঁজতে হবে, তাহলে পারবা। ঠিক আছে, ওকে, হ্যাপি? আর যাদের একটু ভুল হলো সমস্যা নাই, এখন তো শিখতেছো। আচ্ছা ওকে, নেক্সট একটা আসো। নিচের সিরিজের শূন্য স্থানে কোন সংখ্যাটা বসবে? এবার আর লাস্টেরটা চাই না কিন্তু, এবার মাঝেরটা চাইছে। এটা আসছে কোথায়? আইইউ। এই আইইউ মানে কে বলতে পারে দেখি? আইইউ কে চিনে? আইইউ মানে কি? আইইউ মানে জানো? আইইউ মানে কি? ইসলামিক ইউনিভার্সিটি। গুড। কোথায় এটা? এটা হচ্ছে আমার বাসার পাশে, কুষ্টিয়াতে, ইসলামিক ইউনিভার্সিটি। আচ্ছা এনিওয়ে, তো এখন আসো, এখানে প্যাটার্ন খুঁজতে হবে। প্যাটার্ন খুঁজো, দেখো 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 17। দেখো তো ভাই কত কত করে বাড়ছে। এটা ইজি আছে। 5, আমি লিখি এখানে 5 7 11 17, তারপরে তারপরে বলছে 35। এখান থেকে কত বাড়লো? 2 বাড়লো। তারপরে কত বাড়লো? 4 বাড়লো। তারপর দেখো 6 বাড়ছে। তাহলে এখান থেকে কত বাড়বে? 8 বাড়বে। তাহলে 17 এর সাথে 8 যোগ করো, কত হয়? 25 হয়। এটা আনসার হচ্ছে 25। আগেরটার মতনই, আগেরটার মতনই এটা আনসার হবে 25। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এরপরে আবার ইসলামিক ইউনিভার্সিটি ইবির একটা প্রশ্ন। ইবির প্রশ্ন দেখো, এটা ধরতে পারো কিনা দেখো তো ভাইয়া। এখানে হচ্ছে 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 15,
তারপর হচ্ছে 18, তারপর 54, তারপর হচ্ছে 57। 2, 5, 15, 18, 54, 57। ওকে ওকে, এখন কি করা যেতে পারে চিন্তা করো তো। 2 থেকে 5 হইলো, আচ্ছা 3 বাড়লো, এদের তো কোনো বাড়াবাড়ির কিছু নাই, 15 হয়েছে। আচ্ছা দেখো তো, 5-এর সাথে 3 গুণ করলে 15 হচ্ছে, তাই না? 3 5 15। তারপর আবার কি হয়েছে দেখো তো ভাই, 3 যোগ হয়েছে 18। ও মিলে গেছে দেখো। এরপর কি হয়েছে, যে 18-র সাথে তুমি যদি আবার 3 গুণ করো, 3 18 54, তাহলে এটার সাথে 3 যোগ হয়েছে। তাহলে পরেরটা কি হবে, 3 গুণ হবে। ঠিক আছে, পরেরটা 3 গুণ হবে, মানে 54-র সাথে 3 গুণ করো। আচ্ছা 3 গুণ করলে মানে 57 তো হবেই না, এখানে অলরেডি 57, পরেরটা তো 57 হবে না, 2ও বাড়বে না। এই দুইটার মধ্যে যেটা একটা হয়, 3 7 21, তাই না? প্রথমটা 1 আসছে, মানে 171, পুরো গুণ করারও দরকার নাই। প্রথম টার্মটা বুঝে গেছে না, তেমন এটা 171 আসতেছে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, সবাই কি বুঝছো নাকি আমাকে বলো, প্যাটার্ন খুঁজতে হবে এরকম। ওকে গুড, শাবাশ। পরেরটা একটা পোল কোশ্চেন, এই পোল কোশ্চেনটা চলো আমরা এখন আনসার করে ফেলি। 5 নাম্বার পোল। ভাই এটা পারতেই হবে, আমি চাই এটা তোমার 100% পারবা। আর 100% অলরেডি তো 100 এর অবস্থা শেষ। 144, 169, এটা তো দেখেই বুঝতেছে এটা কি। আচ্ছা ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। আচ্ছা তারপর আমি হ্যাপি, কারণ তোমাদের যত আনসার দিয়েছো তার মধ্যে 70% মানুষের হয়েছে, 30% হয় নাই। এনিওয়ে ভাই, এখন দেখো কি আছে। এই 144, এটা দেখে কার কথা মনে পড়ে? এটা 12 স্কোয়ার না? 144, 169 কত? 13 স্কোয়ার। 196 কত? 14 স্কোয়ার। এটা তো মুখস্থ থাকার কথা। পরেরটা কত? 15 স্কোয়ার, মানে কত? 225। 225 হচ্ছে আনসার। ঠিক আছে, ওকে সবাই কি বুঝতে পেরেছো? গুড। আমরা কিন্তু দেখো, আমি ঠিক জানি না তোমরা বুঝছো কিনা, আমাদের কিন্তু 1 ঘন্টা পড়া হয়ে গেছে। 1 ঘন্টা যেহেতু হয়ে গেছে, আমরা এখন একটু ব্রেকে চলে যাই। এখন বাজে বিকেল 3 ঘটিকা, বেজে কত? 18 মিনিট। সো আমরা ঠিক 5 মিনিট পরে, ব্রেকের পরে আমরা ফেরত আসতেছি 23-এ। কি অবস্থা দেখো, অন্যদিন সবাই ব্রেকের জন্য পাড়াপাড়ি করে, ভাই ব্রেক দেন ব্রেক দেন, আজকে বলতেছে ভাই ব্রেক নাই, দিয়েন না। ব্রেক নেওয়ার মতো মাথা হয় না এখনো। না ভাই, হচ্ছে ঘটনা হয়েছে যে এই সোয়া দুইটার ব্যাচে একটু এক্সেপশন ভাই, ওরা ব্রেক অনেকে আছে চায় না, অনেকে আছে চাই, দুই রকমের পাবলিক আছে। আমি কি সোয়া 2টা আগে ক্লাস নেই নাই, কি মনে নেই এদের? জানি না ভাই, সোয়া দুইটা এরকম করে ভাই, কেউ চায় হচ্ছে ব্রেক লাগবে না, কেউ বলে হচ্ছে ব্রেক লাগবে। আমি প্রতিদিন দেখি। ঠিক আছে, আজ সেই খানাডিয়ান ভাই নেই, এই খানাডিয়ান ভাইকে একটা ফোন দাও তো। ভাই নীলা জিজ্ঞেস করতেছে আপনি এত ভালো কেন? তুমি? না আপনি। আমি? ও, তাই? হ্যাঁ তোমরা মুমিন ভালো ভাই এর তো। জন্য আমরা ভালো। হ্যাঁ হ্যাঁ। তোমরা ভালো, অনেক ভালো। বাবা। আচ্ছা।
ওকে, আমাদের ব্রেক শেষ, এখন আমরা হচ্ছে শুরু করি। ওকে ওকে, আমি আছি। আচ্ছা ঠিক আছে, সো চলো আমরা এখন পরেরটায় যাই। পরে কি আছে দেখি, শুদ্ধ বানান, বানান শুদ্ধিকরণ। নিচের কোন বানানটি শুদ্ধ? সেটা হচ্ছে বাংলা ব্যাকরণ থেকে। হ্যাঁ, অন্তর বলছে আমাদের কানাডিয়ান ভাই কি ট্রেনের জায়গায় হাওয়া দিছে কিনা, আসলে বলো কোন বানানটা শুদ্ধ, মানে শুদ্ধ? প্রজ্জ্বল না প্রজ্জ্বল না প্রজ্জ্বল না প্রজ্জ্বল? ডি, গুড। সেগুলো পারার জন্য কি করতে হবে, তোমাকে বাংলা ব্যাকরণ সম্পর্কে জানতে হবে, এই বাদে এটা পারার অন্য কোনো ওয়ে নাই। ঠিক আছে, সেটা ইজি ছিল। পরেরটাই যাও। নিচের কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? কোনটি শুদ্ধ বানানে লেখা হয়েছে? ত্রিভুজ না পুণ্য না ভুবন? ভুবন তো শিওর এটা না, কারণ এখানে হচ্ছে ভুবন এরকম হবে। পুণ্য হবে? পুণ্য কি শুদ্ধ বানান? না, পুণ্যতে হবে মূর্ধন্য হবে, মূর্ধন্য হবে, তাই না? পুণ্য। আর শূন্য, শূন্যতে হবে দন্তন্য, তাই একমাত্র সঠিক বানান হচ্ছে ত্রিভুজ। তো বাংলা ব্যাকরণও পড়া লাগতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, এ না ভাইয়া, এ না, শূন্য না। পরে শূন্যর বানান চেঞ্জ হয়েছে, শূন্য বাংলা একাডেমি কিছু বানান চেঞ্জ করছে। শূন্য, শূন্য এরকম, যেমন গরু কিন্তু আর গরু নাই, গরু কিন্তু আর গরু নাই, গরু এখন কি হয়েছে বলতো? গরু এখন গরু। তারপরে ঈদ, ঈদ কিন্তু আর ঈদ নাই, ঈদ এখন হচ্ছে ঈদ। সো বানানের দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছো? ও সেটা না বুঝার কিছু না, এটা জাস্ট দেখতে হবে আর কি কোন জায়গায় বাংলা একাডেমি বানান টানান কি দিচ্ছে না দিচ্ছে। 9-10-এ তোমরা যখন পড়তে ওটা বাংলা ব্যাকরণটা দেখো। এখন আমরা কিছু যান্ত্রিক দক্ষতা করি। যেমন মনে করো তোমার দুটো ফ্রেন্ড আছে, এই দুইটা ফ্রেন্ড এ আর বি এখন সোফা সরাতে হবে, বাসা পরিবর্তন করতেছে। তুমি কোন পাশে ধরবা, এ পাশে নাকি বি পাশে? কোনটাই ধরবা দেখি, কে কোনটায় ধরবা? মানে কোন ব্যক্তি বেশি ভার বহন করতেছে সেটা বলো। চালাক হলে তোমাদের ইরি চালাকি বেশি দেখতেছি, গুড। এ পাশে ধরতে চাও, মানে এর মধ্যে কোনটা বেশি ভার বহন করতেছে জানো? বি। কিভাবে বুঝবা? শোনো, এরকম যদি খুঁটি টুটি বা যেখানে থাকুক না কেন, মানে এখানে একটা সাপোর্ট, তুমি একটা সাপোর্ট, এরকম একটা সাপোর্ট, লোড যে সাইডের দিকে চেপে থাকবে, এরকম যদি কোনো লোড থাকে, সো যে কাছে আছে তার কাছে না বেশি রিয়াকশন বলটা যায়, মানে তার কাছে বেশি লোড নিতে হয়, আর একটু কমই নেবে। সো যে দূরে ধরতেছে সে চালাক, ওর বল কম নেওয়া লাগতেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। পরেরটা দেখো, ভারসাম্য রক্ষা করতে নির্দিষ্ট স্থানে কত কেজি ওজন রাখতে হবে? কিভাবে করতে হবে বলো, কিভাবে করতে হবে? দেখো এটা হচ্ছে স্ট্যাটিকের ম্যাথ, তাই না? ব্যালেন্স করা মানে 7 আর এদিকে কত, 100, তার মানে এদিকে 7 × 100, এটার যা মান হবে তোর 5 × x দিয়ে সেটাকে ব্যালেন্স করতে হবে। তো 7 × 100 আর 5 এটা করো, তাহলে গুণ করলে কত হয় দেখো তো ভাই, 700, মানে 14, তো মানে 140। সো 140 হচ্ছে আনসার। বুঝতে পেরেছো এই জিনিসটা? লিভারের ম্যাথ করছিল তাই না, 180 না ভাই 140। আচ্ছা, এখন দেখো নিচের আবর্তনশীল চাকাদ্বয়ের কোনটি সবচেয়ে দ্রুত ঘুরবে? এ তোমরা ট্রাক্টর দেখেছো? ট্রাক্টর মনে করে পিছনে অনেক বড় একটা চাকা আর সামনে এরকম ছোট একটা চাকা থাকে না, মনে আছে এরকম? তো বলো তো ভাইয়া, হ্যাঁ তোমরা ধরতে পারছো। একটা জিনিস আমাকে বলবা, এই যে চাকাগুলো যখন থাকে এ যত স্পিডে ঘুরবে, ও একবার ঘুরলে ওটাকে, ওকে ধরার জন্য ব্যালেন্স করার জন্য কি 2-3 বার ঘুরতে হবে না অ্যাটলিস্ট? হ্যাঁ, তার মানে এখানে যে সবচেয়ে ছোট, যে সবচেয়ে ছোট সে সবচেয়ে জোরে ঘুরবে, সবচেয়ে ছোট যেটা। হ্যাঁ গিয়ার সাইকেল, হ্যাঁ এই জিনিসগুলো দেখো আর কি। গুড, সবাই এটা বুঝতেছো, এর কারণ এটা হচ্ছে জীবন থেকে নেওয়া তো এর জন্য। এবার এটা দেখো, বলছে যদি এক্স চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটা বলতে কিভাবে বল ভাইয়া? দুই ভাবে ঘুরে, একটা হচ্ছে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? আচ্ছা বলো তো ঘড়ি কিভাবে ঘুরে, ঘড়ি কোন দিকে ঘুরে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? ঘড়ি কিভাবে ঘুরে? সোরা বলছে ঘড়ি ক্লকওয়াইজ ঘুরে, তামান্না বলছে ক্লকওয়াইজ, শিওর তোমরা ঘড়ি ক্লকওয়াইজ ঘুরে? আচ্ছা সাগর বলতেছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, গুড, সাবাস। আর কিছু? ভাই ঘড়ির ইংরেজি কি? কয়েকজনে লিখছে অ্যান্টি, আফরোজাও লিখছে অ্যান্টি। ঘড়ি তো ঘড়ির মতোই ঘুরবে নাকি, ঘড়ি ক্লকওয়াইজ ঘুরে। আচ্ছা ঠিক আছে, কি প্রশ্ন করা হচ্ছে সেই জিনিসটা তো দেখবা, তোমরা যে আবার অ্যান্টি বললা কি করে তাহলে, দেখছো? আচ্ছা অনেকে ঠিকই বলছে ঘড়ি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে। আচ্ছা ঠিক আছে, সো ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে
সেই জিনিসটাকে বলা হয় ক্লকওয়াইজ, তাই তো? কিভাবে ঘুরে? এইভাবে আমি যেভাবে ঘোরাচ্ছি এটা হচ্ছে আমার ক্লকওয়াইজ ঘূর্ণন। তো এইভাবে যদি ঘুরে তার মানে বেল্টটা আসলে এরকম করে ঘুরতেছে, এরকম এরকম যাচ্ছে, তারপর এরকম এরকম যাচ্ছে। তো এটা তো সব একই বেল্টের আন্ডারে আছে, তাই না? তো তার যদি 10 আরপিএম হয়, আরপিএম মানে তো জানো রেভলিউশন পার মিনিট, তোমরা তো ফিজিক্স থেকে সব শিখেছো, রেভলিউশন পার মিনিট আরপিএম এ করে। তাহলে ওয়াই চাকা কিভাবে ঘুরবে, মানে এটা এও ক্লকওয়াইজ ঘুরবে কিন্তু দ্রুত গতিতে ঘুরবে। কেন? ঘড়ির কাঁটার দিকে আরো দ্রুত গতিতে ঘুরবে, কারণ ওটা হচ্ছে সাইজে ছোট। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, এখন আমি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো। দেখো এইখানে ছিল এগুলো হচ্ছে বেল্টের সাহায্যে, তাই তো? তাহলে বেল্টে এটা যদি ক্লকওয়াইজ ঘুরে এটাও ক্লকওয়াইজ ঘুরবে, এটাও ক্লকওয়াইজ ঘুরবে, বাট আরো কিছু চাকা আছে, আমি এখন আঁকতে পারবো কিনা আল্লাহ জানে। এই চাকাগুলো দেখতে হচ্ছে এরকম। আচ্ছা এক কাজ করি, আঁকার একটা ব্যর্থ চেষ্টা করি, একটা গিয়ার আলা দিলে ভালো হতো নাকি? আদৌ কি আদৌ হচ্ছে কিনা, কি যে আঁকতেছে। তোমরা গিয়ার বুঝো? গিয়ার অর্ঘ, তো আঁকতে যেহেতু বিপদে পড়ে গেলাম। না আচ্ছা, ভাই থাক, আই ক্যান না। হ্যাঁ ছোট আর করে আঁকেন ভাই। ছোট করে রাখবো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোমরা গিয়ার, ভাই আমি খুবই প্যাথেটিক আঁকা, ঠিক আছে বাদ দাও। আচ্ছা শোনো ভাই, গিয়ারে কি হয় জানো? এইটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এটা যদি এরকম ক্লকওয়াইজ ঘুরে তো এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। মানে এটা যদি ক্লকে যাই, এটাই বোঝাতে চাচ্ছিলাম, এটা যদি ক্লকে যাই গিয়ারের পাশেরটা কিন্তু অ্যান্টিতে যাবে। আমি যেমন ছোটবেলায় কি করছিলাম না, যে ঘড়ি, দেয়াল ঘড়ির পেছনে যে যন্ত্রটা থাকে না ওটা খুলবা, ওটার মধ্যে খুললে দেখবা এরকম গিয়ার আছে। ঠিক আছে, এটা মনে রাখো, বেল্টে হলে যদি ক্লকওয়াইজ ঘুরে এটাও ক্লকওয়াইজ, সবই ক্লকওয়াইজ, ভাই কিন্তু এটা বলেন না, ক্লক হলে সবাই এটা অ্যান্টি বাসার সব ক্লকওয়াইজ। ঘড়ি নষ্ট করে ফেলবে ভাই, পরে মা বাবা বকা দিবে। শোনো, নষ্ট ঘড়ি খুঁজবা, নষ্ট জিনিস খুঁজবা, ঠিক আছে? তো নষ্ট জিনিস নিয়ে তোমরা নষ্ট, মানে সরি মানে নষ্ট জিনিস নিয়ে কি করবা, ওটা খুলবা, খুলে তারপর দেখবা। ক্লিয়ার? আচ্ছা, পোলাপান আমার নষ্ট কথা নেওয়ার মজা পাচ্ছে না। ঘড়ি নষ্ট রে ভাই, তুমি নষ্ট হইও না তাইলে হলো। আচ্ছা ঠিক আছে, নষ্ট ঘড়ি। এখন আসো একটা পোল কোশ্চেন। পোল বি, সরি বি না সিক্স, কি বলে যে কোনটাকে, একটা নদীতে একটা নৌকা আছে, নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বইটা ব্যবহার করতে হবে কোন দিকে, সামনে না পিছনে, ডানে না বামে না মাঝে? আচ্ছা ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিলাম ভাইয়া, তোমাদের 60%ই হয়েছে। এনিওয়ে, যেটা বলতেছিলাম কি, তোমাদের 60%-এর হয়েছে তাই তো? সো আসলে সঠিক আনসার কোনটা, চলো আমরা দেখি। আচ্ছা তোমাদের এর মধ্যে নৌকা চালানোর অভিজ্ঞতা কাদের আছে দেখি? নৌকা চালানোর অভিজ্ঞতা কারো আছে? আচ্ছা অনেকেরই তো আছে, দেখি তমাল, সিয়াম, মোমেন, হারুন। হ্যাঁ, বৈঠা বেয়ে নৌকা, কিন্তু ওরে বাবা অনেকেই তো আছে, অনেক অনেক অনেক। তোমার কি আছে নাকি আন্দাজে চাপা মারতেছো সত্যি সত্যি? আচ্ছা ডিঙ্গি চালাইছো, গুড। তো তাহলে তোমাদের তো জানার কথা যে এই নৌকা, তুমি যদি চিন্তা করো, আচ্ছা মনে করো এটা নৌকার ফ্রন্ট, তুমি যদি সত্যি সত্যি এই ফ্রন্টে বসে এরকম বৈঠা মারো, তাহলে কিন্তু দেখো তোমার সামনে আছে অল্প একটু, পিছনে বেশি না, এখানে কিন্তু প্রচুর ফ্রিকশন পাবা, প্রচুর ঘর্ষণ পাবা। ঠিক আছে, বাট তুমি যদি, টমের কথা মনে আছে দেখো তো, ওকে যখন পিছন থেকে কি শার্কে তাড়তো নাকি, ও কোন জায়গায় আসতো? ও কিন্তু পিছনে, মানে নৌকার পিছনে বসতো, পিছনে বসে কিন্তু কি বৈঠা মারতো। সো যত পিছনে বসবা তত বইটা কিন্তু তত দ্রুত গতিতে আগাবে। ঠিক আছে, সো আনসার কিন্তু এটা হবে হচ্ছে পিছনে, আনসার কিন্তু পিছনেই হবে, ডানে বামে সামনে এরকম না। হ্যাঁ কলা গাছের ঘোড়া চালাইছো, আচ্ছা ঠিক আছে। অনেক কিছু চালানোর অভিজ্ঞতা আছে দেখছি তোমাদের। এখন আসো অবস্থান নির্ণয়, এই ম্যাথ গুলো খুব মজা লাগে, অবস্থান নির্ণয়। কোশ্চেনটা পড়ো তো ভাই।
আগে মনোযোগ দিয়ে পড়ো, কোশ্চেনে কি বলতেছে। টুসি, কি সুন্দর নাম, টুসি স্কুল থেকে বের হয়ে 20 মিটার পূর্বে। আসলে এই প্রশ্নগুলো পড়তে হবে আর তোমাকে হচ্ছে চিত্র আঁকতে হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের টুসি, আমাদের ছোট্ট টুসি। ওকে, টুসি কি হয়েছে, সে স্কুল থেকে বের হয়েছে, বের হয়ে 20 মিটার পূর্বে। আচ্ছা, পূর্বে মানে কোন ধারে যেন বলছিলাম, ডানে। এদিক থেকে যত গেল গেল, এটুক মনে করো আমার হচ্ছে 20 মিটার। 20 মিটার পূর্ব দিকে হাঁটার পর 10 মিটার দক্ষিণে হাঁটলো। সো দক্ষিণ মানে কোন দিকে, এইদিকে। এদিকে হচ্ছে 10 মিটার দক্ষিণে হাঁটলো। আচ্ছা, এরপর সে 35 মিটার, 35 মিটার পশ্চিমে হাঁটছে। সো পশ্চিম কোন দিকে, এদিকে 35 মিটার। সো আঁকাটাও একটু হাত দিয়ে একটু সোবার ডাইমেনশনটা খেয়াল রেখো। উপরে এতটুকু যদি 20 দাও, আবার তুমি যদি এখানে 35 লিখো, তাহলে ব্যাপারটা তো রিয়েলিস্টিক হলো না। তো একটু আইডিয়া রাখো যে এতটুকু তার মানে 20 গেল, এ তো 35 মানে আরো 15 সামনে, বুঝছো? সো ওভারঅল কতটুকু গেল ভাই এখানে, 35 মিটার। হাঁটার পর 5 মিটার আবার উত্তরে হাঁটলো। উত্তর যেন, আচ্ছা যারা বুঝতে পারতেছে না ভাই, দিকগুলো আমি এখানে লিখে দিচ্ছি। এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, একটু আগে তোমাকে বলেছিলাম। এটা হচ্ছে ইস্ট, এটা ওয়েস্ট। এবার মিলাও। এবার বলতেছে হাঁটার পর 5 মিটার উত্তরে হাঁটলো, তাই তো? তাহলে এখন সে উত্তরে হাঁটবে। সো উত্তর কোথায়, উত্তর মানে এইদিকে। কত মিটার ভাই, 5 মিটার, অল্প দিলাম। তারপর 15 মিটার পূর্বে, সো পূর্ব মানে এইদিকে 15 মিটার, তাই তো? আচ্ছা, এখানে ডাইমেনশন গুলো খেয়াল করো তো ভাই। 35 ছিল, তার মানে এখানে ছিল 20, এখানে ছিল 15, ওভারঅল ছিল 35। তার মানে সে কিন্তু ঠিক এই পর্যন্ত এবার ব্যাক আসছে। তাহলে 15 মিটার ব্যাক আসলো। তাহলে এখন টুসি এখানে আছে। তো যাত্রা শুরুর স্থান থেকে গন্তব্যস্থান পর্যন্ত সবচেয়ে কম দূরত্ব কত, মানে এখানে দূরত্বটা হুইচ ইজ 5। কেন? কারণ এটাও তো 5, তো 10 থেকে এটা হচ্ছে 5 মিটার। তো বুঝছো, দেখছো? তুমি যদি ওভার এটা পড়তা, তাহলে আগা মাথা কিছুই বুঝতা না। কিন্তু তুমি যদি এরকম একটা ডায়াগ্রাম আঁকো ছোট্ট করে, তাহলে সব বুঝতে পারবা। ঠিক আছে, পাঁচ আনসার। নেক্সট বলছে দুইজন লোক, তার মানে একটা জায়গা থেকে বিপরীত দিকে যাত্রা করে 4 মিটার যাবার পর, তার মানে এই একটা জায়গা, দুইজন লোক, তার মানে একজন লোক বিপরীত দিকে বলছে, তার মানে একজন এদিকে গেছে আর একজন এদিকে গেছে। কয় মিটার করে গেছে ভাই? 4 মিটার, 4 মিটার করে যাবার পর দুইজনই তাদের বাম দিকে আরো 3 মিটার গেল। এইবার হচ্ছে খেলার আসল জিনিস, দেখো ভাই, দুইজনের বামে কিন্তু। সো আবার এটা আমি পাশে দিয়ে দিলাম, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। ওকে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। দেখো তো ভাইয়া, প্রথম ব্যক্তির কথা চিন্তা করো। মনে করো এটা হচ্ছে এ ব্যক্তি, এটা হচ্ছে বি ব্যক্তি। সো আবুল সাহেবের কথা চিন্তা করো। আবুল ইস্টে আছে। ইস্টের বাম কোন দিকে, নর্থে নাকি সাউথে? বাম কোন দিকে, ইস্টের বাম কোন দিকে? বাম ডান চিনতে হবে ভাইয়া। এইটার বাম, এটার বাম কিন্তু নর্থের দিকে। হ্যাঁ, গুড, ওটাই। তার মানে সে এখন কোন দিকে গেছে ভাইয়া? নর্থের দিকে গেছে। কতটুকু গেছে? 3 মিটার গেল। স্যার এতটুকু 3 মিটার। আর যে বি আছে, মানে এই জায়গাতে ওয়েস্ট আছে, তার বাম কোনটা? এদিকে ফেস করো, তার বাম চিন্তা করো, তার মানে কিন্তু সাউথের দিকে। তাহলে সে হচ্ছে সাউথের দিকে 3 মিটার গেল। এখন বলতেছে তাদের মাঝের দূরত্ব কত। তার মানে আলটিমেটলি কি চাইছে? আলটিমেটলি চাইছে এই দূরত্বটা কত, মানে আমার নীল কালারের যে দূরত্বটা, এই দূরত্বটা কত। খুবই ইজি, দেখো এটা 3 4 হলে এতটুকু, এটা 5, এটাও 5। পিথাগোরাস থেকে তোমরা তো জানো 3 4 5। ওভারঅল দূরত্ব কত হয়? 10 মিটার। সো দূরত্ব হচ্ছে 10 মিটার। দ্যাটস ইওর আনসার। বুঝলা কিনা দেখো ভাই, বাম ডাম বুঝো না? তোমার বাম হাত আছে, দেখো। তুমি পূর্ব দিকে তাকাও, এখনই ক্লাস থেকে উঠে পড়ো, তোমার বাসা যেদিকে তার পশ্চিম দিকে মুখ করো। মুখ করে তুমি হাতটাকে মেলে দাও। মনে করো এটা হচ্ছে তুমি, যে বুঝো না সেজন্য নামটা চলে গেল, এটা মনে করো তুমি। তারপর হাতটা এরকম চারিদিকে মেলে দাও, ঠিক আছে? মেলে দিয়ে দেখো, মেলে দিয়ে দেখো তোমার বাম কোন দিকে ডান কোন দিকে। দেখবে পূর্ব দিকে গেলে বাম হাতে হবে হচ্ছে নর্থে। এটা তো ছোটবেলাতে আমরা বাচ্চাদের দিক শিখাই এরকম, যে সূর্যের দিকে মুখ করে যদি দাঁড়াও, তোমার সামনে হচ্ছে পূর্ব, পেছনে পশ্চিম, হাতের ডানে। দক্ষিণ হস্ত কেন বলে? এই তোমরা দক্ষিণ হস্তে নাম শোনো না? দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া খাই। দক্ষিণ হস্ত মানে কি? ডান হাত। এটা ভোলা কিভাবে হলো? তোমরা কমলাকান্ত পড়ছো? কমলাকান্ত পড়েছো? বাম ডান বোঝো না, হাত কাটটা দে। তো আমার খুব ভালো, হাত কাটে দিলে মনে থাকবে না কোন হাতটা কাটবো। ডান হাতটা কেটে দেবো, এই তো। তাহলে বুঝবো যে কাটা হাতটা ডান। না ভাই, কারো হাত কাটতে হবে না। হ্যাঁ, তোমরা তো জানো আর কি বঙ্কিমে, যে দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, তো আমরা খাই ডান হাত দিয়ে, তার হাতের ডান দিকে দক্ষিণ। এটা মনে থাকলে তার ভুল হওয়ার কথা না। এনিওয়ে, এবার আসো অবস্থান নির্ণয়। বলছে শিবলি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। শিবলির 2 গজ পূর্বে নাহিদ। আচ্ছা, এই টাইপের জিনিস ভাই তোমাকে ডায়াগ্রাম ছাড়া চিন্তাও করবে না যে এটা তুমি সলভ করতে পারবা। তো ছোট্ট করে একটা চিত্র আঁকে নেবা। শিবলি, মনে করো এটা হচ্ছে শিবলি,
ঠিক আছে, এটা হচ্ছে শিবলি, এস ফর শিবলি। 2 গজ পূর্বে নাহিদ, তার মানে শিবলির 2 গজ পূর্বে নাহিদ। আর আরেকটা কাজও করবে ভাই, এই উত্তর দক্ষিণ চেনার জন্য আমি কিন্তু বারবার একই জিনিস দিচ্ছি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এবার দেখো, সেটা যদি শিবলি হয় তাহলে শিবলির 2 গজ পূর্বে নাহিদ, তার মানে ডেফিনেটলি এই দিকে, এটা হচ্ছে 2 গজ, তাহলে হচ্ছে নাহিদ। আচ্ছা, এটা কি বিকাশের নাহিদ কিনা জানি না, বিকাশ থেকে নাহিদ বলছে কিনা। সো পূর্বে হচ্ছে নাহিদ, নাহিদের 3 গজ উত্তরে আশিক, আশিক আচ্ছা আশিক। সো কয় গজ ভাইয়া? 3 গজ উত্তরে, তার মানে এটা হচ্ছে 3 গজ। এই জায়গাতে কি আছে? এই জায়গাতে হচ্ছে আশিক আছে, এ ফর আশিক। এখানে যদি শেষ হতো তাও তো কথা, নাকি? এখনো তো শেষ হয়নি। তারপরে আশিকের 4 গজ পূর্বে, আরে কাহিনী রে, আশিকের 4 গজ পূর্বে মানে এই দিকে। সো 4 গজ মানে ধরলাম এটা 4 গজ পূর্বে সাকিব আছে। এবার তো বিপদ হয়ে গেল। আচ্ছা, প্রথমে এস মানে শিবলি, আর পরেরটা হচ্ছে সাকিব, সাকিব আছে। সাকিবের 5 গজ উত্তরে অনিক, 5 গজ উত্তরে অনিক। ভাইরে ভাই, এদিকে উত্তরে। সো 5 গজ উত্তরে কে আছে? অনিক আছে এই জায়গাতে, তাহলে অনিক। আচ্ছা, কেউ নিজের অবস্থান পরিবর্তন না করলে শিবলি ও অনিকের মধ্যবর্তী দূরত্ব কত? তার মানে এটা হচ্ছে শিবলি আর এটা হচ্ছে অনিক। সো আমাকে কি চাইছে? এই যে এদের মধ্যবর্তী দূরত্ব, এটার মানটা কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, এখন দেখো, সো ধরো এখানে হচ্ছে শিবলি ছিল আর এখানে কি ছিল? অনিক ছিল। সো আমার টার্গেট কি ভাইয়া? আলটিমেটলি আমার টার্গেট হচ্ছে এই দূরত্বটা বের করা। এখন দেখো তো, এতটুকু 2 মিটার, এতটুকু কত? এই এ ফর যেন কি ছিল? আশিক, আশিক, আর এটা 4 গজ ছিল, তাই তো? সেটা যদি 2 হয়, এটা যদি 4 হয়, তার মানে খেয়াল করো তো ভাই, আমি যদি এই দূরত্বটা নিতে চাই, তাহলে এটা কি 6 না? এই বুঝো, এতটুকু 2 আর এতটুকু 4, তাহলে এই দূরত্বটা হচ্ছে 6। আচ্ছা, আর এতটুকু হচ্ছে 3 আর এতটুকু 5, তার মানে আমি যদি এই দূরত্বটা নিতে চাই তাহলে এটা হচ্ছে 8। এবার তাহলে পিথাগোরাস মারো, তাহলে 6 স্কয়ার মানে 36, 8 স্কয়ার মানে হচ্ছে 64, মানে 100 মানে 10। 10 গজ কই গেল? 10 গজ হচ্ছে আনসার। এবার বলো, এগুলো যদি তুমি ডায়াগ্রাম না আঁকো তাহলে এগুলো কি করা আদৌ পসিবল? এগুলো আসলে মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, শান্ত, বুঝো নাই ভাইয়া? এটা আসলে কিচ্ছু করার নাই, তুমি এখান থেকে শুরু করবা। এই খালি দিকগুলো দেখো, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আমার এই ডায়াগ্রামের সাথে তাকাবা আর এটা পড়বা, দেখবে ডায়াগ্রাম পারবা। একটু দেখে নাও, এটা রিপিট করতেছি না, ইজি জিনিস আছে। যদি একটু মিস করে ফেলো কোনো সমস্যা নাই, আমাদের কাছে আবার রেকর্ড অপশন আছে, একটু দেখবা। আর আমার রেকর্ডও দেখা লাগবে না, তোমার মাথায় খালি এই জিনিসটা রাখবা, এটা রাখবার, কোশ্চেনটা প্রথম থেকে একবার পড়বা, দেখবে এটা উত্তর আসবে। আচ্ছা, এরপর হচ্ছে গাণিতিক যুক্তি। আমরা কিছু গাণিতিক যুক্তি দেখি। হচ্ছে 2 ব্যক্তি একটা কাজ 8 দিনে করতে পারে। সো ছোটবেলার ক্লাস 7 এর মনে হয় এরকম ম্যাথ ছিল, কাজ ক্ষমতা দিয়ে আর কি। 2 ব্যক্তি একটি কাজ 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা করতে পারে 12 দিনে। সো দ্বিতীয় ব্যক্তি ওই কাজ একা কত দিনে করতে পারে? তাহলে ধরো দুজন ব্যক্তি আছে, একটা হচ্ছে মনে করো আবুল, একটা বাবুল। সো আবুল আর বাবুল দুইজন মিলে কাজটা করতে পারে 8 দিনে, 8 ডেজ। ঠিক আছে, 8 ডেজ সময় নেয়। আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো তোমরা কনভেনশনাল ওয়েতে করতে পারো, বাট আমি তোমার একটা সিস্টেম শিখাই, দেখো, যেটাকে বলা হয় তুমি মনে মনে ধরে দিবা মোট কাজ কতটুকু। একটা আইডিয়া করে নাও, মোট কাজ আমরা সবসময় ধরে আসছি মোট কাজ এক না, ওটা ধরবা না। কি ধরবা? এখানে যে সংখ্যাগুলো থাকবে, এখানে 8 আছে, এখানে 12 আছে না, এদের সবসময় লসাগু নিবা। এদের লসাগু যে সেটাই মনে করবে মোট কাজ। এদের লসাগু কত? 24 না? এজন্য চিন্তা করো মোট কাজ হচ্ছে 24 ইউনিট। আমি কি বোঝাতে পারলাম? মনে করো কোনো একটা জায়গা আছে, এরকম এরকম চিন্তা করো, এরকম একটা জায়গা আছে, এখানে তোমার মনে 24টা দাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। মনে করো এখানে 24টা দাগ আছে, এক একটা দাগ মানে হচ্ছে এক একটা ইউনিট। সো 24 ইউনিট কাজ করতে পারে তারা দুইজন। দেখো, এটা শিখে রাখো, পরবর্তীতে অনেক জটিল ম্যাথ ইজিলি করতে পারবা। সো খালি আমাকে এটা বলো, ম্যাথ কিন্তু হয়ে গেছে। এ প্লাস বি তারা যদি 8 দিনে 24 ইউনিট কাজ করে, তার মানে তাদের রেট কত? 3 আসতে 24 না? তার মানে তারা 3 ইউনিট পার ডে করে, নইলে জীবনেও 8 দিনে শেষ হবে না। মোট কাজ যদি হয় 24 আর তারা যদি 8 দিনে করতে পারে, তাহলে প্রতিদিন 3 ইউনিট করে করে। ইজ ইট ক্লিয়ার অর নট? ইজ ইট ক্লিয়ার অর নট? আচ্ছা, ক্লিয়ার। এবার বলো, প্রথম ব্যক্তি মানে এ যদি এক কাজ 12 দিনে করতে পারে, তাহলে এর রেট কত? সে 12 দিনে করতে পারে 24 ইউনিট কাজ, তার মানে তার রেট হচ্ছে সে প্রতিদিনে 2 ইউনিট করে কাজ করে, 2 ইউনিট পার ডে। তাহলে বি একা কত করে করে? তাহলে বি একা করে হচ্ছে 1 ইউনিট পার ডে। এখন তুমি যদি প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করো, সো টু কমপ্লিট দ্য টোটাল ওয়ার্ক, পুরো কাজটা কমপ্লিট করতে কত দিন টাইম নিবা?
সো টোটাল টাইম অবশ্যই 24 দিন নিবা। সো আনসার হচ্ছে 24 দিন। সো আনসার হচ্ছে 24 দিন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা টোটাল কাজ 24 কত, এটা ইচ্ছা মতো ধরতে হবে, এটা ধরবা, এটা ইচ্ছা মতো ধরবা। এখানে 24 কেন, তুমি যা ধরো তাতেই ম্যাথটা হয়ে যাবে। কিন্তু এমন একটা সংখ্যা ধরবা যেটা হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু। কেন লসাগু নিবা? তার কারণ হচ্ছে লসাগু নিলে এখানে কোনো ফ্র্যাকশন পাবা না, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। মোট কাজ তুমি যদি এটাও ধরতা, এক ধরতা, দুই ধরতা, তিন ধরতা, সব কিছু হতো। কিন্তু অন্য কিছু ধরলে ফ্র্যাকশন আসবে। আর লসাগু নেওয়ার সুবিধা কি? লসাগু নেওয়ার ফজিলত হচ্ছে কোনো ফ্র্যাকশন পাবা না, খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে কি নিবো ভাইয়া? লসাগু। কার লসাগু থাকবে? ওই ম্যাথে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু। এখানে 8 আর 12 লসাগু নিয়েছি। ক্লিয়ার? এটা দিয়ে কোনো জটিল ম্যাথ, কাজ ক্ষমতার জটিল ম্যাথ ইজিলি করতে পারবো। আচ্ছা অল ক্লিয়ার শ্যাম্পু নাকি? ওকে। আচ্ছা সূরা এসে প্রথম থেকে তাহলে তোমার কি একটাই ডায়লগ বুঝো নাই, বুঝো নাই, বুঝো নাই? কি বুঝতেছো না একটু যদি ক্লিয়ার করো তাহলে আমি তোমাকে বুঝাবো। কোনটা বুঝো নাই? টোটাল কাজ বুঝো নাই, নাকি এ প্লাস বি বুঝো না, না এ বুঝো নাই? তুমি যদি খালি বলো যে বুঝি নাই, তাহলে আমিও বলবো বুঝি নাই। ভাই ও তুমি কি কি বুঝো বোঝে নাই? নাই সেটা ও নিজেও বোঝে নাই ভাই। আমি এটা প্রথম থেকে খেয়াল করতেছি, ও প্রথম থেকে একই বলছে, খালি বুঝি নাই, বুঝি নাই। ওইটাই ভাই, ও বললাম তো ও কি বোঝে না নিজেও বোঝে নাই। আচ্ছা আমি এক কাজ করি, এটা আবার বলতেছি। তিনটা স্টেপ, এইখানে আর লিখবোই না। তিনটা স্টেপ, টোটাল একটা কাজ ধরে নাও। টোটাল কাজ ধরবা লসাগু কার, এখানে যে সংখ্যাগুলো থাকবে 8 আর 12 লসাগু 24। বুঝছো কি বুঝো নাই? বগিছো তোমরা? আচ্ছা বগিছো। এটা হচ্ছে মোট কাজ, ধরলাম যে 24 ইউনিট হচ্ছে টোটাল কাজ। ক্লিয়ার কথা? খুবই সিম্পল জিনিস, ধরো 24 ইউনিট। এটা র্যান্ডমলি ধরবা, আবারও বলে দিচ্ছি, এটা ইচ্ছে মতো ধরবা। তুমি 24 কেন, 100 ধরো, 200 ধরো, 300 ধরো, তোমার খুশি। কিন্তু যদি লসাগু ধরো ক্যালকুলেশন ইজি হবে, এটার জন্য 24। এবার বলো, দুই ব্যক্তি যদি একত্রে 8 দিনে করতে পারে, ধরো দুই ব্যক্তি হচ্ছে এ প্লাস বি, বলো তারা যদি 8 দিনে কাজটা কমপ্লিট করে আর টোটাল কাজ যদি 24 হয়, তার মানে কি তারা প্রতিদিন 3 ইউনিট করে বা 3 একক করে কাজ করে। এটুক কি বুঝছো কি বুঝো না কে তাই বলো। নইলে তারা কিভাবে 8 দিনে শেষ করবে? 3 আসছে 24। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এবার বলো, প্রথম ব্যক্তি মানে এ চিন্তা করো, সে নাকি 12 দিনে করতে পারে, তাহলে এর রেট কত? 24 ইউনিট কাজ সে 12 দিনে করতে পারে, তাহলে অবশ্যই সে প্রতিদিন 2 ইউনিট করে কাজ করে, তাহলে জীবনে তো শেষ হবে না। তাহলে বি একা যদি করতে দাও, এটা এ প্লাস বি হচ্ছে 3, তাহলে বি এরটা কত? এখান থেকে বিয়োগ করো, নাহলে তো 3 হলো না, তার মানে 1 ইউনিট পার ডে। সো বি আসলে তার রেট, রেট অফ ওয়ার্ক, সে হচ্ছে প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে। আর টোটাল কাজ যদি হয় 24 ইউনিট, সো টোটাল টাইম কত হবে? টোটাল টাইম উইল বি, এই 24 কে 1 দ্বারা ভাগ করলে যেটা হয় 24। ঠিক আছে, সো ওভারঅল হচ্ছে 24 দিনে। মনে থাকবে? এবার ক্লিয়ার? আচ্ছা এবার ক্লিয়ার হয়েছে পোলাপাইনের, এবার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে সুরায়া কমেন্ট করো, তুমি ক্লিয়ার না হলে আমি আবার বুঝাবো। আর তোমাকে এখন আমি বুঝাবোই, এটা আমার পণ। দেখি সুরাইয়ের কম, এই যে সুরাই লিখছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। শোনো, স্পেসিফিক ভাবে প্রশ্ন করবো তাহলে আমি স্পেসিফিক আনসার দিতে পারবো। এখন দেখো, 5 জন পুরুষ, 7 জন বালক একটা কাজ 16 দিনে করতে পারে, তার মানে 5 জন পুরুষ, মনে করো মেল, আর বালক কি বলবো, বয় বললাম, ঠিক আছে, 7 জন বয় মিলে একটা কাজ করে 16 দিনে। তো ডেফিনেটলি পুরুষের শক্তি ক্ষমতা একটু বেশি, মানে মনে করো অ্যাডাল্ট পুরুষ, ঠিক আছে, শক্তিশালী এরকম। আর ওরা হচ্ছে বাচ্চা, পিচ্চি বাচ্চা এরকম। তো 6 জন পুরুষ আর 14 জন বালক মিলে ওই কাজ কতভাবে করতে পারবে? এখন দুইটা ভিন্ন জিনিস, 6 জন পুরুষের শক্তি আর 14 জন বালক এক জিনিসটা। তাহলে হয় তোমাকে এই পুরুষগুলোকে বালকে কনভার্ট করে নিতে হবে, নাহলে বালকগুলোকে পুরুষে কনভার্ট করতে হবে, যেটা ইচ্ছে সেটা করো। সো দেখো, এখানে বলতেছে 5 জন পুরুষ আর 7 জন বালক একই কাজ 16 দিন মানে বা দিছে, তার মানে কি জানো? 5 জন পুরুষ, তার শক্তি সামর্থ্য হচ্ছে কি 7 জন বালকের সমান। কথা কি ক্লিয়ার? এটা প্রশ্নে দেওয়া আছে আমার, যে 5 জন পুরুষ আর 7 জন বালকের শক্তি সমান। ওকে, এখন বলো তাহলে আমি কনভার্ট করি, এক কাজ করি, চলো বালককে আমি কি করি, পুরুষে নিয়ে যাব। তাহলে আমি এক কাজ করি, 7 জন বালক যদি ইকুইভ্যালেন্ট 5 জন পুরুষ হয়, মেল হয়, ঠিক আছে, এটা লিখলাম। তাহলে 14 জনের জন্য কি হবে? তার মানে একজন বালক ইকুইভ্যালেন্স হচ্ছে 7/5। তাহলে 14 জন বালক কি হবে ভাইয়া বলো তো? 5/14 ইন্টু এত, তাই তো? তার মানে 10 জন পুরুষের সমতুল্য। কেউ না বুঝলে এক লিখো, মানে ফার্স্ট স্টেপটা বুঝো নাই। এটা ক্লিয়ার না ভাইয়া? খুবই সহজ জিনিস, যে 14 জন বালক মানে 10 জন ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, সবাই এটা বুঝতে পেরেছো?
আর কিছু দরকার নাই। তাহলে বলো এখানে টোটাল তাহলে এখন মানুষ কয়জন থাকলো? সো 6 জন পুরুষ তো পুরুষই থাকলো, আর 14 জন মানে হচ্ছে 10 জন পুরুষ। সো টোটাল হচ্ছে 16 জন পুরুষ। এবার বলো 5 জন পুরুষ, 5 জন পুরুষ একটা কাজ করতে নাকি 16 দিন লাগে, 16 দিন লাগে। সো একজনের কত দিন লাগবে? আচ্ছা তোমরা তো বাচ্চা না, একবার এটা বুঝবা না, ঐকিক নিয়মের মতো করতেছি। 5 দিন, তাহলে 16 জনের কয় দিন লাগবে? তো হচ্ছে 16 ডিভাইড বাই 5 ইনটু 16, এরকমই তো হচ্ছে নাকি? নাকি ক্যালকুলেশন ঠিক আছে নাকি? 16 ইনটু 5 ডিভাইড বাই 16। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, একটা আমি জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে ভাই এই যে ছোটবেলার ভুলটা করেছি, সেটা হচ্ছে 5 জন যদি 16 দিনে করে তো একদিনের কি ভাগে হয় ভাই? বেশি হবে। সরি, আমি আসলে তোমাদের মনোযোগ পরীক্ষা করতেছিলাম, কিন্তু তোমরা কেউ মনোযোগী না, এই ভুলটা ধরতে পারলাম না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 5 জন মিলে যদি 16 দিনে করে তো একজন মিলে তো আরো বেশি দিন লাগবে, মানে 16 ইন্টু 5 দিন লাগবে। সো কাটাকাটি হয়ে গেল, মানে 5 দিন, ওভারঅল 5 দিন। আচ্ছা এই ম্যাথটা কেন করলাম পরে ক্যালকুলেশন, আমার নিজের এখন খুব বেকুব মনে হচ্ছে ভাই। ওভারঅল যদি হয় 16 দিনে, সো 5 জন যদি কাজ করে যদি 16 দিন লাগে, তাহলে 16 জন কাজ করলে 5 দিন লাগবে। এটা তো ম্যাথ করার দরকার ছিল না, এটা তো এমনিই বোঝা যায়। ঠিক আছে, ক্লিয়ার? এনিওয়ে, তারপর তোমাদের ম্যাথমেটিক্স দিয়ে বুঝাই দিলাম। আমি বস ইজ অলওয়েজ রাইট এইভাবে বললাম না। তমাল দেখছো খুব চালাক, বস ইজ অলওয়েজ রাইট। হ্যাঁ ঠিক আছে, নেক্সটে যাই। গাণিতিক যুক্তি বলতেছে দুইজন আছে, একজন মনে হচ্ছে পল্টু আর একজন হচ্ছে কল্টু। পিও কিউ যথাক্রমে 85,000 টাকা আর 12,500 টাকা বিনিয়োগ করে ব্যবসা শুরু করেন। আচ্ছা, সো 2 বছর পরে পিও কি কি অনুপাতে মুনাফা পাবে? খুবই সিম্পল। আসলে কে কি অনুপাতে মুনাফা পাবে এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে তুমি কত টাকা ইনভেস্ট করছো তার উপর, তাই না? বলতো মুনাফার ফর্মুলা কি জানো? আই সমান পিএনআর না? পিএনআর, তার মানে মুনাফার রেশিও, মনে করো I1 ডিভাইড বাই I2, দ্যাট উইল ডিপেন্ড অন P1 ডিভাইড বাই P2। যার প্রিন্সিপাল বেশি সে তত বেশি টাকা পাবে। সো প্রথম জনের প্রিন্সিপাল বা মানে মূলধন ছিল 85,000 টাকা, আর হচ্ছে 15,000 টাকা, ব্যাস ওই অনুপাতই পাবে যে যত টাকা দিচ্ছে। কাটাকাটি করতে হয়, 5 দিয়ে কাটাকাটি করা যায়। 5 দিয়ে কাটাকাটি করলে কত হয়? 17 হয়, তাই না? 17, 5 17 85, আর 3 5 15, তার মানে এটা অনুপাত হচ্ছে 17:3। 17:3, তাহলে হচ্ছে নান অফ দিস। এখানে উত্তর নাই আসলে। দেখো তো ভাই ক্লিয়ার কিনা? 1250 পাইলেন কোথায়? 1250 তো কোথাও লিখি নাই আমি, এটা 1500 ভাইয়া। ঠিক আছে, ওকে, রেশিও করবা। এবার সব পিতা পুত্রের সেই বংশ। আচ্ছা তোমাদের একটা আমি প্রশ্ন জিজ্ঞেস করবো, দেখি তোমরা কেমন পারো এই পিতা পুত্রের বংশ করার আগে। শোনো, এটা তোমাদের গল্প বলি। আজ থেকে ঠিক 20 বছর আগের কথা, আজ থেকে 20 বছর আগের কথা, 20 বছর পূর্বে, ভাইয়ের বয়স, ঠিক আছে, একটা ভাই ছিল, তার ভাইয়ের বয়স হচ্ছে, তার একটা ছোট্ট বোন আছে, সেই বোনের বয়সের দ্বিগুণ। ওকে, ভাইয়ের বয়স হচ্ছে, আচ্ছা আমি কি প্রশ্নটা করেছি আগে? আচ্ছা, ভাইয়ের বয়স হচ্ছে বোনের বয়সের ভাইয়া দ্বিগুণ। সো এখন 20 বছর পরে, মানে বর্তমানে আর কি, এখন বললাম যে বর্তমানে ও এটা করছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তার মানে আমার কেন জানি মনে হচ্ছে তোমাদের প্রশ্নটা করছিলাম, তাহলে তোমরা চালাক, তার মানে চালাক। ঠিক আছে, তাহলে এবার বলো, এটা করালাম না। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তার মানে পিতার বয়স মনে করো পুত্র, আচ্ছা আমারও মনে হয় সেম টাইপের ম্যাথই ছিল, আচ্ছা ঠিক আছে। আর পুত্রের বয়স মনে করো এক্স, সো ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রাইস এক্স। আচ্ছা ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রাইস এক্স, তো দেখো পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, সো ওয়াই ইজ ইকুয়ালস টু থ্রাইস এক্স। আর 10 বছর পরে, সো আফটার 10 ইয়ার্স, পিতার বয়স হবে হচ্ছে ওয়াই প্লাস 10, আর পুত্রের বয়স কত হবে? পুত্রের বয়স হবে এক্স প্লাস 10। সো 10 বছর পরে পুত্রের বয়সের হবে দ্বিগুণ, তার মানে এখানে 2 হবে। সো এখন বলছে পিতার বর্তমান বয়স কত? সো মান বসাও ভাইয়া, ওয়াই এর মানটা বসাও 3x, এখানে বসাও 10, এখানে থাকে 2x, আর এখানে থাকে হচ্ছে 20 সো এখন এখান থেকে এটা বাদ দিলে এখান থেকে শুধু থাকে একটা x, আর ওটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে থাকে 10। এই তো, তার মানে পিতার বয়স হচ্ছে 30 বছর। হ্যাঁ, কি হলো এটা? একটা হইলো। 30 বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। 30 বছর বয়সে তার 10 বছর বয়সে একটা সন্তান। 30 বছর বয়সে সন্তান হচ্ছে 10 বছর, তার মানে কি দাঁড়াচ্ছে? আচ্ছা আর হিসাব না করে ব্যাকে না যায় নাকি, বেশি গভীরে না যায়।
তাহলে তো তোমাদের বিয়ের সময় পার হয়ে গেল ভাই। আচ্ছা ঠিক আছে, আর গভীরে না যাই। হ্যাঁ, okay. একটা পোল কোশ্চেন করো এটা। অর্ঘ, এখন তো এই ম্যাথটা করার পরে সবাই তো বলছে অনেক পিছিয়ে গেছে। তা আমি না বলতে সজ্জন এখন পাত্র দেখতে বিয়ে করে ফেলি। হ্যাঁ, রেজাল্ট দিল আজকে। শোন রেজাল্ট, আচ্ছা থাক, জিজ্ঞেস করতেছেন আগের দিনে আমাদের সময় কি হতো, রেজাল্ট খারাপ হলে তো বাপ মা এমনি বিয়ে দিয়ে দিত। হ্যাঁ হ্যাঁ ভাই। আজকের দিনে অবশ্য অনেকের বিয়ে ঠিক হয়ে যাবে, তোমাদের ব্যাচমেটের অনেকের। ভাই এগুলো বলেন না, তারপরে এমনি দুঃখে আছে যারা যারা খারাপ হয়েছে, দুঃখ পায় না। সুরা একটা প্রশ্ন করছে, এটা উত্তরটা দিলাম না। কোথায় প্রশ্ন করছে ভাই, কিউ তে? নাকি এনে না চ্যাটে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এই এর পোলের আনসার করো। আচ্ছা আমি পোলটা এন্ড করে দিলাম। আচ্ছা আমি ঠিক বুঝলাম না এই ম্যাথটা তোমরা ভুল করলা কি করে। 63% ভুল করছো না, নট অনলি 63%, দাঁড়াও, সঠিক হয়েছে হচ্ছে 27%। ঠিক আছে, সো বাকিদের তার মানে ভুল হয়েছে, সঠিক হয়েছে মাত্র 27%। তাহলে দেখো প্রায় কত, 70%-এর বেশি। এটা আনসার খুবই সিম্পল। চিন্তা করো তো ভাই, একজন ডাক্তার তার রোগীকে 5টা ওষুধ দিয়ে 30 মিনিট পর পর একটা করে খেতে বলছে। তো চিন্তা করো, মনে করো 12টা বাজে এখন, তো 12টার সময় সে একটা ওষুধ খেলো, তাহলে 12টা আধা ঘন্টা মানে 12:30 সে একটা খাবে, তারপর সে একটাতে একটা খাবে, তারপর সে 1:30টাতে একটা খাবে, আর 2টাতে একটা খাবে, তাই না? দেখো 5টা ওষুধ হয়ে গেল, 2 নম্বর ওষুধ, 3 নম্বর ওষুধ, 4 নম্বর ওষুধ, 5 নম্বর ওষুধ, তো টোটাল কয় ঘন্টা লাগলো? 12টা থেকে 2টা মানে 2 ঘন্টার সময়। এটা ভুল করলা কি করে, যে বোঝো না এই ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, অনেকের হয়েছে। আচ্ছা এখন এটা দেখো, এটা এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাটা মানে কোশ্চেনটা পড়ো তো ভাইয়া। বলতেছে পরীক্ষার নিয়ম অনুযায়ী, পরীক্ষার নিয়ম অনুযায়ী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবে, আর ভুল উত্তরের জন্য 0.2 নাম্বার কাটা যাবে। একদম জীবনমুখী প্রশ্ন, নাকি এই প্রশ্নের উত্তর তোমার জানতে হবে, এটা দিয়ে তুমি নিজের ক্যালকুলেশন করবা। আচ্ছা সো ভুল হলে এক, আর সরি সঠিক হলে এক, আর ভুল হলে 0.25 কাটা যাবে। সো 14টি ভুল সমেত 40টি প্রশ্ন, তার মানে তুমি 40টা প্রশ্ন দাগাইছো, মানে 14টা ভুল হয়েছে। সো নর্মাল হিসাব মতে 14টা যদি ভুল হয় তাহলে সঠিক হয়েছে কত তোমার, সঠিক হয়েছে তোমার কত, 26টা, তাই তো? তাহলে তোমার কিন্তু 26টা মার্কস পাওয়ার কথা ছিল, 26 মার্কস পাওয়ার কথা ছিল, কিন্তু একটা পেনাল্টি আছে, সেটা কি? 26 পাবা না, এই যে 14টা ভুল করলা, প্রতিটা ভুলের জন্য 0.25 করে। তাহলে এখান থেকে আরো বিয়োগ যাবে কত জানো, 14 × 0.2, এটা বিয়োগ যাবে, তার মানে 26 মাইনাস 14 × 2 = 28, তাই তো? তোমার 2.8 আরো কম পাবা, 2.8 আরো কম পাবা। তাহলে এখানে মার্কস কত থাকে, 2.8 বাদ দিলে থাকে 23.2। ঠিক আছে, সো বুঝতে পেরেছো, 23.2 না, 23, 24, 25, 26, হ্যাঁ ঠিক আছে। সো 23.2 এখানে নাই, তার মানে এটা আনসার হচ্ছে ব্ল্যাঙ্ক, এটা দেওয়া নাই আসলে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জীবনের সাথে, এজন্য তো বললাম এটা হচ্ছে জীবন থেকে নেওয়া। তোমরা হিসাব করো না। আচ্ছা তোমরা এরকম হয়েছে কিনা জানি না, আমি যখন উদ্ভাসে প্রথম অ্যাডমিশন কোচিং করি, প্রথম পরীক্ষা দেওয়ার পরে একটা আমাদের সাডেন একটা টেস্ট নিত, মনে করো ফার্স্ট টাইম উদ্ভাসে ক্লাস করতেছি, ওই দিন একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে সব বিষয়ের উপরে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো ওই পরীক্ষাতে আমার মনে আছে 100টা এমসিকিউ ছিল, ওর মধ্যে আমি মার্কস পেয়েছিলাম হচ্ছে 30। তো ঠিক আছে, মনটা প্রচন্ড খারাপ ছিল, 100তে 30 পেলাম, কি অবস্থা, 50%ও পাইলাম না। তো তারপরে পরের দিন ক্লাসে যে শুনতেছি যে কেউ কেউ নেগেটিভ মার্কও পাইছে, মানে জিরো পাইছে, ঠিক আছে, মানে জিরো পায় নাই, আরো কমে গেছে, তার মানে ইচ্ছা মতো দাগাইছে, প্রথম যে জিনিসটা নেগেটিভ পর্যন্ত চলে গেছে। তো পরে চিন্তা করলাম, যাক উদ্ভাস তো আমার থেকে মার্কস তো অন্তত পাই না, আমি অন্তত পাই, সেটাই আর কি। তখন মন খারাপটা ভালো হয়ে গেল। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, প্রিয়া, প্রিয়া হলো ভালোবাসার পাত্রী। আহ একটা রোমান্টিক পরিবেশ চলে আসছে এখন। প্রিয়া হলো ভালোবাসার পাত্রী, তাহলে সুশী প্রিয়া কি? তাহলে সুশী প্রিয়া কি?
চাঁদ, নিশিপদ্ম, নাকি রাত, নাকি জ্যোৎস্না? এক একজন এক এক রাত আছে, হ্যাঁ? ভাই রে ভাই, এমনি বলেন ভাই, পোলাপান তো পাগল হয়ে যাবে ভাই। না, একটা ভাব আনার দরকার, নাহলে তো বুঝবে না। শশীপ্রিয়া মানে আসলে হচ্ছে রাত। শশীপ্রিয়া, ভালোবাসার পাত্র, সাথে শশী আছে। ঠিক আছে, রোমান্টিক মুডে আনসার হচ্ছে রাত। ওকে, ঠিক আছে। নেক্সট, জল সরি জাল অর্থ নকল। জাল অর্থ যদি হয় নকল, তাহলে চিকুর জাল অর্থ কি? বলো। ভাই ভয়েস পাল্টাই ফেলছে। আচ্ছা ঠিক আছে, বলো। ওকে, জাল অর্থ হচ্ছে নকল, তাহলে চিকুর জাল অর্থ কি? আচ্ছা আচ্ছা, এটা তো পোল কোশ্চেন ছিল। আচ্ছা ঠিক আছে, পোলের আর রাখলাম না, যেহেতু বলে দিচ্ছি। এটা হচ্ছে চুলের গোছা। চিকুর জাল অর্থ হচ্ছে চুলের গোছা। আচ্ছা, এগুলো মজার প্রশ্ন। আচ্ছা দেখো, ওয়ারেন্ট হলো পুলিশ কর্তৃক কোন ব্যক্তিকে গ্রেফতারের আজ্ঞাপত্র। ঠিক আছে, ওয়ারেন্ট নিয়ে আসা। তাহলে ওয়ারেন্টি মানে কি? কোন স্থানে তল্লাশি চালানোর নির্দেশমালা, নাকি আদালত কর্তৃক জারিকৃত আদেশ, নাকি বাদী পক্ষের আইনজীবীর ওকালতনামা? কোনটা? নাকি হচ্ছে এটা ওয়ারেন্ট্রি? মনে করি এটা হচ্ছে ওয়ারেন, আর এটা হচ্ছে ওয়ারেন্ট্রি। ওয়ারেন্ট্রি, ওয়ারেন্ট্রি মানে ওয়ারেন গাছ, যে গাছে ওয়ারেন ধরে তাকে বলে ওয়ারেন্ট্রি বলে, নাকি? আচ্ছা, তোমরা তো বস। এটা হচ্ছে বিকৃত পণ্যের ক্ষতিপূরণের প্রতিশ্রুতিপত্র। ঠিক আছে, এনিওয়ে, পরেরটা দেখো। আবিরের 10 বছর বয়সী ভাগ্নে তার 12 বছর বয়সী ভাতিজার চেয়ে লম্বা। এটা কি সম্ভব হতে পারে? বয়সের সাথে কি লম্বার কোনো সম্পর্ক আছে? আচ্ছা, অলওয়েজ হবে না, অলওয়েজ হবে এটা ভুল। কখনো হবে না, এটাও ভুল। ওফেন মানে প্রায়ই হয়। এরকম কি প্রায়ই দেখা যায়? 10 বছর পার না, এরকম মাঝে মাঝে দেখা যায়, সামটাইমস। নর্মালি ছোট বাচ্চা যদি হয়, যে বংশে বড় সেই কিন্তু লম্বা হয়, বাট মাঝে মাঝে এক্সেপশন ঘটতে পারে, এজন্য অফেন দিও না। এখানে হবে হচ্ছে কি সামটাইমস। আচ্ছা, মানুষ কেন শিক্ষা অর্জন করে? প্রকৃত শিক্ষা মানুষকে ড্যাশ অর্জনে সহায়তা করে। মনুষ্যত্ব, গুড। মনুষ্যত্ব দরকার, নাকি? প্রাণ থাকিলে প্রাণী হয়, কিন্তু মন না থাকিলে কিন্তু মানুষ হয় না। সো মানুষ হতে হবে, শিক্ষা লাভ করতেছ। আচ্ছা, তোমাদের মনুষ্যত্ব কেমন আমি জানি না, বাট এই যে আমাদের দেশটা, তোমরা যদি বলি যে এই দেশটা অনেক উন্নত, তোমরা অনেক হাসাহাসি করবা যে ভাই চাপা মারতেছেন এরকম। আমাদের দেশের খুব বেশি অবস্থা ভালো না, বা একেবারে খারাপও না, উন্নতি করতেছে। সেই যে দেশের যে উন্নতিটা হচ্ছে, এর জন্য কাদের বেশি অবদান? শিক্ষিত মানুষের নাকি অশিক্ষিত মানুষের? কি মনে হয় তোমাদের, এই উন্নতির পিছনে অবদানটা কাদের বেশি? অশিক্ষিত মানুষের, গুড। তোমরা কি জানো বাংলাদেশে যত আয় হয় এর ম্যাক্সিমাম সোর্স কি? মানে ইনকামের সোর্সটা কি? দেখো, সেবা খাত আছে, এখান থেকে ম্যাক্সিমাম আয় হয়। বাইরে থেকে রেমিটেন্স আছে, তাই না? এরা ইনকাম করে, এই তো। আচ্ছা, so এরা কিন্তু সবাই অশিক্ষিত। এরা কিন্তু সরকারকে আরো টাকা দিচ্ছে, দেশকে আরো টাকা দিচ্ছে। আর যারা শিক্ষিত, ঠিক আছে, যারা শিক্ষিত তারা সরকারের থেকে বেতন নিচ্ছে, সরকারি কাজ করতেছে, এবং যারা দুর্নীতি করতেছে তারাও সবাই কিন্তু শিক্ষিত মানুষই। অশিক্ষিত মানুষ কিন্তু দুর্নীতি করতেছে না। তাহলে যারা অশিক্ষিত মানুষ, তারা দেশকে সামনের দিকে আগায় নেওয়ার চেষ্টা করতেছে। আর যারা শিক্ষিত, মানে নামে মাত্র শিক্ষিত, তারা কিন্তু উল্টা দিকে নিয়ে যাচ্ছে, তাই না? সো এটা কিন্তু প্রকৃত শিক্ষা হইলো না। এরকম যদি অবস্থা হয়, তো আমার তো অশিক্ষিত মানুষই ভালো, শিক্ষিত মানুষের দরকার নাই। কারণ একটা অশিক্ষিত মানুষ দুর্নীতি করলে 5-10 টাকার দুর্নীতি করে, বাট যদি একটা শিক্ষিত মানুষ হয়, যারা মেধাবী, এরা যদি মানে তার ব্রেনটাকে ভালো কাজে না লাগায়, তার মধ্যে যদি একটা বিবেকবান মানুষ না হয়, একটা মনুষ্যত্ব যদি জাগ্রত না হয়, তাহলে আসলে কিছু বলার নাই। সো এই শিক্ষা অর্জন সুশিক্ষিত মানে করতেছো। সশিক্ষিত। সেটা আসলে তারা সশিক্ষিত মানুষ। তুমি চিন্তা করে দেখো, আমি এটা মাঝে মাঝে চিন্তা করলে খুব খারাপ লাগে। তো যত আকাম কুকাম দুর্নীতি বলো, সব শিক্ষিত মানুষরাই করতেছে। এনিওয়ে, আচ্ছা, পরেরটায় যাই। নারী শিক্ষায় তাদের ক্ষমতায়নের প্রধান কি? কি দরকার নারী শিক্ষা ক্ষমতায়নের? হাতিয়ার, গুড। নারী শিক্ষা হচ্ছে তাদের
ক্ষমতায়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ব্যতীত নারী কি স্বাবলম্বী হতে পারবে না। সো একটা জিনিস আমাদের সমাজ থেকে আস্তে আস্তে দূর হচ্ছে, আমরা নারী বলতে একটা পরনির্ভরশীল একটা মানুষকে বুঝতাম, তাই না? সো ঠিক তোমরা জানো কিনা, যেমন আমাদের দাদি বা আমাদের নানি, তাদের আমলের কথাগুলো চিন্তা করো। সো আমাদের নানা দাদা যদি মানে কিছু বলে, দেখা যাচ্ছে হয়তো বা সে রাগ হলো, বললো যে আচ্ছা ঠিক আছে, আমার বাসা থেকে চলে যাও। তো তাহলে সে দেখো নিজের পায়ে দাঁড়াতে পারবে না, নিজের মতো করে খাওয়ারও কিছু নাই কিন্তু, তাই না? কজ তাদের কিন্তু কোনো শিক্ষা ছিল না। বাট একটা স্বাবলম্বী নারী হতে হলে অবশ্যই তোমাকে শিক্ষা লাগবে। আমি বলতেছি না যে যারা স্বাবলম্বী তারা শিক্ষিত, বাট ক্ষমতায়ন যদি করতে চাও তাহলে শিক্ষা হচ্ছে তাদের একটা হাতিয়ার, একমাত্র ব্যাপার না, বাট শিক্ষাটা অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, সো নেক্সট আসো। দেশ ব্যতীত গণতন্ত্র অচল। কি ব্যতীত? অস্ত্র, সহনশীলতা, ভোটাধিকার নাকি সংঘাত? হ্যাঁ, অবশ্যই ভোটাধিকার। ভোটের অধিকার যেখানে নাই, তার মানে সেখানে কোনো গণতন্ত্র নাই। সো গণতন্ত্র মানে হচ্ছে সবার মত থাকতে হবে। সো আমি যদি আমার মতই না দিতে পারি তাহলে কিসের গণতন্ত্র সেটা? আর গণতন্ত্র আমি দিতে পারি কিসের মাধ্যমে? ভোট। সো ভোট দেওয়াটা এটা হচ্ছে আমার কি একটা গণতান্ত্রিক অধিকার। ঠিক আছে। মানুষ জন্মগত মানুষের জন্মগত ইচ্ছা হলো অজানাকে ড্যাশ করা। কি করা? উদ্ধার করা, আবিষ্কার করা, সমাধান করা নাকি উদ্ঘাটন করা? ইকরা ঠিক বলেছো, তোমার ম্যাক্সিমি বলেছো, গত একটু একটু বাদে, বা আবিষ্কার করা না, উদ্ঘাটন করা। ঠিক আছে, অজানাকে কি করা হয় ভাই? উদ্ঘাটন করতে হয়। ঠিক আছে, ওকে। ওকে, সো আজকে আমাদের ক্লাস শেষ। আমি তোমাদের লাস্ট একটা পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনটা আমি চালু করে দিচ্ছি, পোলটা পড়ো। তোমরা চেয়েছিলা ক্লাসটা শেষ করতে, কখন শেষ হবে? এই যে শেষ হয়ে গেল আমাদের। আচ্ছা, মিলির কমেন্টটা পড়তে যাই, পড়লাম না। আচ্ছা, কি পোল কোশ্চেন? পোল কোশ্চেনটা ইম্পর্টেন্ট, কি দিছে এখানে? ভাই রেজাল্ট কবে দেবে? এটা হচ্ছে ভাই তোমাদের আমাদেরকে যারা কিউএনএ তে থাকে তাদের মানে মোস্ট আস্কড কোশ্চেন, কোন প্রশ্নটা সবচেয়ে বেশি বার জিজ্ঞাসিত হয়েছে, সেটা হচ্ছে এই কোশ্চেনটা। ভাই রেজাল্ট কবে দিবে? তো ঠিক আছে, দেখি এটার কি অবস্থা। অপশন, আচ্ছা আমি আর কিছুক্ষণ রাখবো, দেখি তোমাদের কি মতামত। 65% অংশগ্রহণ করেছো, 100% অংশগ্রহণ চাই। কাউসার হচ্ছে, কারোর কাছে কি পটাশিয়াম সায়ানাইড আছে? কেসিএন, কি করবা পটাশিয়াম সায়ানাইডে? আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকে আনসার করে ফেলছো, 83% অংশগ্রহণ করে ফেলছো। আমি পোলটা এন্ড করে দিলাম, রেজাল্ট শেয়ার করছি। সো অপশন কি ছিল? অপশন গুলো চলো আমরা একটু অ্যানালাইসিস করি, জায়গায় কি কি ছিল অপশন। সো রেজাল্ট কি সিদ্ধান্ত হয় নাই? এর মধ্যে তোমাদের এইটা 8% তোমরা বলছো সিদ্ধান্ত হয় না, তার মানে তুমি কোন দুনিয়ায় আছো, এখনো খোঁজ খবর জানো না। রেজাল্ট কবে? ঈদের পরে। আচ্ছা ঠিক আছে, কোন ঈদের পরে? যাদের রেজাল্ট পাওয়ার পরে মনে হয়েছে রেজাল্ট আসলে কি হয় না, সুষ্ঠু অবাধ হয় না, তোমরা ঈদের পরে আন্দোলন করতে পারো রেজাল্ট নিয়ে। আর এদের মধ্যে কিছু আধ্যাত্মিক মানুষ আছে প্রায় 18%, রেজাল্ট আসলে একদিন দিয়েই দিবে, নাকি ভাইয়া? রেজাল্ট একদিন দিয়েই দিবে, এটা 18% বলেছো। আর এটা কত? মনের রেজাল্টই আসল রেজাল্ট, আসলে আমার কাছে এটাই মনে হয়, মনের রেজাল্টই আসল রেজাল্ট। কি এইচএসসি রেজাল্ট ভুল ওরে? সো এইসব রেজাল্ট রেজাল্ট নিয়ে চিন্তা করো না ভাই, আমি শুরুতে কিছু কথা বলি। যে তোমরা যদি মনে করো তোমার রেজাল্টটা একটু খারাপ আসছে, সো রেজাল্টের উপরে কিছু মার্কস আছে, খুব বেশি মার্কস না, অল্প কিছু মার্কস আছে। মনে করো একজন জিপিএ 5 পেয়েছে, সে মনে করো রেজাল্টে ধরো যে তোমার হচ্ছে 40 মার্ক, সে ধরতেছি রেজাল্টে 40 মার্ক। তো তোমার যদি খারাপও হয়, ধরলাম যে খুব খারাপ হচ্ছে 4.00 সামথিং, তো তুমি মার্কস হিসাব করে দেখবা খুব বেশি হলে না হয় তোমার 36 মার্কস হলো। তো তুমি যদি ভেঙে পড়ো যে ভাই আমার রেজাল্ট এত খারাপ, ওই ভেঙে পড়া বাদ দিয়ে তুমি 4 মার্কের প্রিপারেশনটা নাও না। যতক্ষণ মন খারাপ করে থাকবে ততক্ষণে 4 মার্কটা পড়ো, 4 মার্ক খুব বেশি ব্যাপার না। মানে চিন্তা করো সে তোমার চেয়ে 4টা এমসিকিউ বেশি আছে, সো যে করে হোক তোমাকে 4টা এমসিকিউ একটু ভালো করে পড়ে তার সমান হয়ে যেতে পারবা। ঠিক আছে, রেজাল্ট ভালো হলে তার মানে এই না যে তুমি বাকিদের থেকে 4-5টা এমসিকিউ আগায় গেলা, নো, ওই 4টা এমসিকিউ ধরা কোনো ব্যাপার না। ঠিক আছে, সো হতাশ হও না। সো রিপিট করুন প্লিজ, এরকম না। সো এটা সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে, যারা জানো না, যে দুরুম দুরুম ঘটনা ঘটে গেছে, যা ঘটার ঘটে গেছে, নাকি রেজাল্ট হয়ে গেছে। সো এই ছিল আসলে আজকের ক্লাস, কিন্তু তোমাদের ক্লাসটা আজকে আমার খুব ভালো লাগছে। তোমরা প্রথম দিকে আমার অনেক পাম্পট্টি মেরেছো,
সো যাই হোক, তোমাদের পাম্পটি দেওয়ার যাই দাও, আমি একটু খুশি হয়েছি তোমাদের প্রতি। সো এর জন্য তোমাদের আমার তরফ থেকে একটা গিফট আছে। অবশ্য গিফটটা আমার তরফ থেকে বললে ভুল হবে। আমি তোমাদের অর্ঘ ভাইকে একটু রিকোয়েস্ট করি, ভাইয়া কই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ছেলেগুলো খুব ভালো ছিল, ছেলে মেয়ে যারা ছিল এদেরকে কি কিছু করা যায় কিনা। ভাই এটা হলো এই যে কি বলে, আমরা হচ্ছে ইয়ার কাছ থেকে যদি পারমিশন পাই ভাই, এই যে আমাদের কে আছে, ডালিম ভাই আছে না, ডালিম ভাই আছেন নাকি? জি ভাইয়া, আছি ভাইয়া। ভাই আমরা কি একটু মানে ওদের একটা রিকোয়েস্ট রাখতে পারি? হ্যাঁ, আপনি তো মোটামুটি জানেন বুঝলেন এর আগের বিগত যে প্রবলেম আচ্ছা ভাই, গুলো, খুব তাই না? সমস্যা নাই, লাস্ট ক্লাস তো এটা, তো এরপর ক্লাস থাকতেছে না। আচ্ছা শোনো, এই আমরা কিন্তু তোমাদের পড়াই, আমরা তো তোমাদের বেশি গল্প করি না তাই না? গল্প করি তোমাদের সাথে। হাসান ভাই কি আছে নাকি? ইয়া ভাই, ডালিম ভাই, জি ভাইয়া। সম- হাসান ভাই কি রাগ করবে? হ্যাঁ মেবি, তাছাড়া ওই যে প্রবলেম হচ্ছে তো, মানে বুঝতেছেন তো, এর আগে সাইম ভাই নিয়ে গেছিল বিষয়টা পর্যন্ত। এমন হয় আমরা একটু ওদেরকে জাস্ট, যেহেতু আজকে ওদের রেজাল্ট দিয়েছে, তো ওদের জন্য একটু শুভকামনা দিয়ে আমরা শেষ করতে পারি, তাই না ভাই? আহ আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে থাক, হ্যাঁ ভাই, কি আর করা, বুঝছেন। ওকে, সমস্যা নেই, তাহলে আজকে ক্লাসটা আসলে এখানেই শেষ। ওকে, তোমরা মন খারাপ করো না ভাই। একটা কথা হচ্ছে, রেজাল্ট যাই হোক, দিন শেষে ওই যে বললাম না, তোমাকে এখন কেউ কিন্তু জিজ্ঞেস করবে না যে এই তুমি ক্লাস 7 এর বার্ষিক পরীক্ষাতে কত মার্কস পেয়েছিলা, ম্যাথে কত পেয়েছিলে, কেউ জিজ্ঞেস করে? ক্লাস 5 এর কথা কেউ এখন আর জিজ্ঞেস করে? জিজ্ঞেস করে না। আর কয়দিন পরে না এইচএসসির কথাও কেউ জিজ্ঞেস করবে না। আচ্ছা যেমন আমাকে যদি কেউ প্রশ্ন করে, আমাকে কেউ না এসএসসি রেজাল্ট এখন জিজ্ঞেস করে না, তারপরে এইচএসসি রেজাল্টও কেউ জিজ্ঞেস করে না, তারপর হচ্ছে ইভেন মানে আন্ডারগ্রেড কোথা থেকে করছে সেটাও জিজ্ঞেস করেন। এখন আমাকে জিজ্ঞেস করে কি জানো, পরিচিত কি হলে, আচ্ছা চাকরি করতেছো কোথায়। আচ্ছা, যে চাকরি করার পরে তারপর জিজ্ঞেস করবি না, ঠিক আছে স্যালারি কত পাচ্ছ নাকি, তার কিছুদিন পর জিজ্ঞেস করবে এই মমিন তোমার ছেলে মেয়ে কোথায় কি পড়তেছে। তারপরে ঠিক আছে, মানে একটা যেটা জিনিস বলতেছি, যে তুমি যদি মনে করো এই যে এসএসসি রেজাল্টটা খারাপ হয়ে গেলে এখানেই তোমার জীবন শেষ, ব্যাপারটা এরকম না। জীবন কিছুই হয় নাই, মাত্র শুরু। এরপরে আরো কত স্টেজ আসবে, পরের গুলো ভালো করতে থাকো, আগের সব কয়টা ভুলে যাবা। এই যে বিশেষ করো কোন ভার্সিটিতে পড়তেছো কি করতেছো না, এটা জাস্ট বেশি না, এই জাস্ট আর তোমরা কয় বছর পরে জব শুরু করবে, ধরো ভার্সিটি ধরলাম 4-5 বছর, ধরো আফটার 5 ইয়ার্স তোমরা কিন্তু সবাই জব ফিল্ডে চলে যাবা তাই না, চাকরি করবা। সো পরবর্তীতে তোমাকে জিজ্ঞেসই করবে কোথায় চাকরি করতেছো বা কি করতেছো, ওটা দ্বারা অনেক কিছু ঢেকে যাবে, লিটারালি ঢেকে যাবে। সো তুমি বুয়েটে পড়লা না, কুয়েটে রুয়েট চুয়েটে পড়তেছো কিনা, মনে করো ভালো জায়গায় পড়লা তবে ভালো জব করতেছো না, তখন তোমার কাছে মনে হবে যে না ঠিক আছে, আসলে আমি এখন একটা ভালো জব করতেছি, তাহলে আগের গুলো ভুলে গেল। আবার খালি জব করলে এরকম না, মানুষের একটা মেন্টাল পিস আছে, মানে মানুষের লাইফ যেটা, তুমি যদি এটা না সরল রৈখিক কোনো সমীকরণ না, এটা প্যারামিটার গুলো এরকম না যে যত তত, মানে যত ভালো তত দিক দিয়ে যে সবকিছু ভালো থাকবা এরকম না। সো জীবন আসলে ভালো থাকাটাই মেন ব্যাপার। সো কোনো একটা ঘটনা নিয়ে ইনসিডেন্ট নিয়ে আসলে পড়ে থেকো না, ওটা ব্যালেন্স করার আরো অনেক কিছু পাবা, অনেক কিছু পাবা। সো তোমার জীবন শেষ না, মন খারাপ করো না, জাস্ট কিপ ট্রাইং। বাট তোমার মনে কখনো এতটুকু আফসোস যেন না থাকে যে ইস, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে মনে হয় পারতাম, এই আফসোসটা রেখো না। আজ একটাই অনুরোধ হয়, এই আফসোসটা রেখো না, তাহলেই হবে। ঠিক আছে, এইটা পরীক্ষার হলে যে যেন তোমার মনে হয় না যে আমি যদি আরেকটু পড়তাম তাহলে পারতাম, কাজে এই জিনিসগুলো আমার জানা ছিল, আমি ভুলে যাচ্ছি, এই আফসোসটা রেখো না, ইস কথাটা যেন না থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, তোমরা আমাদের জন্য দোয়া করো। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। ওকে, মোমিন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাই তাহলে একটা কষ্ট করে পিডিএফটা আপলোড করে দিন। ঠিক আছে, আমি আপলোড করে দিচ্ছি। রুবো ভাই আর কিছু বলবেন? ভাই আপনি রিকোয়েস্ট রাখলেন না কি? ভাই ওদেরকে একটু দোয়া করে দেন, যেহেতু ওদের রেজাল্ট আজকে দিয়ে দিল, সামনে ওদের অ্যাডমিশন, অ্যাটলিস্ট দোয়া তো করে দেখি। হ্যাঁ ইনশাল্লাহ, সবার জন্য একদম। সবাই ভালো থাকো, ঠিক আছে, সুস্থ থাকো, পরীক্ষা ভালোভাবে দাও। আশা করি সবাই মোটামুটি, তোমাদের রেজাল্ট তো আজকে হয়ে গেল আর কি, তো সবাই পরীক্ষা ঠিক মতো দাও। দেখো তোমাদের হোপফুলি ভবিষ্যতে তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। আল্লাহ হাফেজ। ওকে, ধন্যবাদ অর্ঘ ভাইকে। স্টুডেন্ট ভাই, আপনারা তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, যেহেতু আজকে তোমাদের রেজাল্ট হয়েছে, তাই তোমাদেরকে কনগ্রেচুলেশন। একটু ভালো মতো প্রিপারেশন নাও, ভালো একটা জায়গায় গিয়ে নিজের অবস্থানটা শক্ত করো, এই শুভকামনাই তোমাদের জন্য। আজকে ক্লাসটা এই পর্যন্ত।